প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি আশা করব আজকে আমাদের যেহেতু 3 টপিক তোমরা দেখতে পেয়েছো, আমাদের ফ্লো চার্ট, গ্রাফ এবং উইদাউট ক্লুজ। সো ইনশাআল্লাহ তোমরা ভাইয়ের সাথে থাকলে আমরা প্রত্যেকটি টপিক এভাবে রিভিশন দিয়ে দিব। আমি আশা করব জাস্ট 1 মিনিটের মধ্যে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবো, এবং আজকে আমরা সর্বোচ্চ অনলাইন জগতের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই টপিকগুলো ক্লাস করব। ওকে, সো সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দাও। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা আজকে তাহলে কি কি পড়বো ভাইয়া? ভাইয়ের সাথে বলো। আজকে আমরা পড়বো ফ্লো চার্ট, উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ পড়া মানে আমরা উইথ ক্লুজ একই। হ্যাঁ, নিয়মগুলো দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা যতজন জয়েন হয়েছি প্রত্যেকের জায়গা থেকে আজকের এই লাইভটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিব। অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে ভাইকে কনফার্ম করো। আমরা কে কোথা থেকে জয়েন হয়েছি সেটা একটু কমেন্টস করে জানিয়ে দাও। আজকে কিন্তু আমাদের 15 তারিখ না? ওকে, হাতে কিন্তু একদমই সময় কম। চলো, मैच एरকম না। हाँ सही है ना, सही में इधर दे रहा है तो আর কিছু নেই দেখতে। ওকে, চলো সবাই বিসমিল্লাহ পড়ো। হয় নাই ভাইয়া? আজকে আমি বলছি তোমরা ভাইয়ের সাথে রিভিশন দিবা, এবং প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দাও। দেখি কারা কারা শেয়ার করেছি ভাইকে কমেন্ট করে জানাও। তোমরা ভাইয়ের সাথে 20 তারিখের আগে পুরো ইংরেজি আমি রিভিশন দিয়ে দিব। ঠিক আছে? আমি বলছি রুটিনের বাইরে অনেক ক্লাস হবে। তোমরা আজকে মানবিকের ইতিহাসের ক্লাস হয়েছে, ব্যবসা শাখা বিভাগের আর্থিক বিবরণীর ক্লাস হয়েছে, তাই না? আমাদের যে রুটিন দিয়েছে, রুটিনের বাইরে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। আগামীকালকেও অনেক ক্লাস হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো সবাই একটু বিসমিল্লাহ পড়ো। এবং কারা কারা শেয়ার করিনি দেখি জানাও তো। শেয়ার করিনি এরকম কারা কারা আছি ভাই? কি মানে ক্লাসে এসে বলতে হবে যে শেয়ার করো শেয়ার করো? আজকে 5000 শিক্ষার্থী হতেই হবে। সবাই শেয়ার করো, একদম যতজন আছি প্রত্যেকের কলেজ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করে দাও। তোমরা যদি শেয়ার করো তাহলে তো ভাই বেশি উৎসাহ অনুপ্রেরণা পাবো, তাই না ভাইয়া? মাঝার কই? খাতা নিয়েছো? সবাই খাতা নিয়েছি? ঠিক আছে, এবার সবাই বিসমিল্লাহ পড়ো। আজকে ভাইয়া তোমাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা ফ্লো চার্ট শেষ করে 2 থেকে 3 মিনিট পানি বিরতি দিব। পানি বিরতির পর আমাদের হবে উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজ বুঝে আমরা আবারও পানির বিরতির পরে সেখানে প্রয়োজনে পানির বিরতি দিব না, তখন তুমি হালকা পরিমাণে নাস্তা খাবা।
এরপর আমরা পড়বো গ্রাফ। এই তিনটি টপিক আজকে তুমি শেষ করবে, না হলে কান ধরে দাঁড় করে রাখা হবে, ঠিক আছে? আজকে যারা এই তিনটি টপিক শেষ করবে না তাদের ঘুমও প্রয়োজন নেই, ফাইনাল এক্সাম দেওয়া প্রয়োজন নেই। ওকে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। ভাইয়া তোমাদের সাথে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। একদম সহজে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ শেষ করব। ওকে, ঠিক আছে, সবাই ভাইয়ের সাথে এখন ধরবা, ভাইয়া তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আমরা রুলস বলস হাবিজাবি লাগবে না, রুলস ছাড়া কিভাবে আমরা প্র্যাকটিস করবো সেটি এখন দেখাবো। ওকে, বুঝার পর ভাইয়া একদম যতজন আছি সবাই ভাইয়াকে কনফার্ম করবে যে ভাইয়া আল্লাহর মতে 100% বুঝছি। তবে তোমরা এখনো যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও। আর এটাতে এতবার বলতে তো খারাপ লাগে ভাইয়া, বুঝো নাই? ওকে, চলো। এই যে প্রকৃতি প্রেমী, তুমি কিন্তু শেয়ার করো নাই, তুমি শেয়ার করে দাও দ্রুত। তাহমিন আক্তার শেয়ার করো নাই, রাশিদুল হাসান দ্রুত শেয়ার করে দাও ভাইয়া, নাহিদুল শেয়ার করো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। যেটি আমি তোমাকে প্রথমে বুঝাবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। আমাকে এই টপিকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, 100% পরিপূর্ণ মার্ক পেতে হবে। ফ্লো চার্ট সবাই একটু বেশ দ্রুত লিখতে হবে ভাইয়া। আচ্ছা, এই ফ্লো চার্ট মানে কি? ফ্লো মানে প্রবাহমান, চার্ট মানে তালিকা। তাহলে ভাইয়া ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা, চার্ট মানে তালিকা, ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। এখন আসো ভাই, যদি তোমাকে প্রথমে এটির বেসিক বুঝাই, আমি যদি তোমাকে ঠিক এই মুহূর্তে বলি যে তুমি তোমার জীবনের উপর একটা তালিকা তৈরি করো, তুমি ভাত কিভাবে রান্না করে একটা তালিকা তৈরি করো, এবং সেই তালিকাটি হবে ছয়টি তথ্য থাকবে। ভাই বুঝাতে পেরেছি? তো আমি যদি তোমাকে বলি ভাত কিভাবে রান্না করবা, তুমি একটা তালিকা দিবে যে ভাইয়া চাউল নেওয়া, পানি চুলাতে দেওয়া, চাউল ধৌত করা, চাউলগুলো পানি গরম হলে পানিতে দেওয়া, এই যে বিষয়টা, তাই না? আমি যদি তোমাকে বলি তোমার সকালের অ্যাক্টিভিটিজ এর উপরে একটি ফ্লো চার্ট তৈরি করো, তো তুমি বললা যে সকালে ঘুম থেকে উঠা, ব্রাশ করা, এই যে হাত মুখ ধোয়া, এভাবেই তুমি একটা তালিকা তৈরি করলে যে তোমার কাজের উপরে। কয়টা তথ্য দিলা? 6টা তথ্য দিলাম। তো এই যে আমি যদি তোমাকে বলি যে ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা, তুমি ভাত কিভাবে রান্না করে, খাবার স্যালাইন কিভাবে তৈরি করে, তোমার সকালবেলার কাজের উপর একটা তালিকা তৈরি করো 6টা তথ্য দিয়ে। তোমার এটা কেউ কোনো ক্লাসও করার প্রয়োজন ছিল না, এবং তুমি 100% এটি পারো। কিন্তু সমস্যাটি হচ্ছে এটি তোমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে, এবং ফার্স্ট পেপারে যে প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো থেকে 100% এটি আসবে। প্যাসেজ গুলো থেকে তোমাকে দেখে দেখে তথ্যগুলো নিতে হবে। কিভাবে নিবে সেটা ভাই এখন তোমাকে দেখাচ্ছি। এটি তোমরা জানো, আর আমি অতিরিক্ত কথা বললাম না। তাহলে সবাই এটি ক্লিয়ার হয়েছি? ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। তো তোমাকে তালিকা বুঝতে পেরেছো। এবার এই যে ভাইয়া তোমাকে ভাইয়া তাহলে একদম ডিরেক্ট প্র্যাকটিস থেকে দেখাই। তো তোমার পরীক্ষাতে কিভাবে আসবে সবাই খেয়াল করো। পরীক্ষাতে তোমার এরকম থাকবে, রিড দ্য টেক্সট। সুন্দর করে সবাই খেয়াল করতে হবে। পরীক্ষাতে থাকবে রিড দ্য টেক্সট and make a flow chart showing the bad effects of unnecessary spending. সবাইকে বুঝতে পেরেছি? 3বার ভাইয়ের সাথে সবাই এটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, রিড দ্য টেক্সট পড়ো, and make a flow chart তৈরি করো, showing দেখাও, the bad effects of unnecessary spending. bad effects মানে খারাপ প্রভাব, unnecessary spending মানে অপ্রয়োজনীয় ব্যয়ের খারাপ প্রভাবগুলো কি কি। তোমাকে যখনই ফ্লো চার্ট তুমি পড়বা, শোয়িং এর পরবর্তী যে অংশটুকু থাকবে সে অংশটুকুর অর্থ তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তার মানে আমি যখন বুঝতে পেরেছি যে ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং, তার মানে আমাদের কোন প্যাসেজটি আসছে সবাই বলতে হবে কোন প্যাসেজটি আসছে। আমাদের যে স্পেন্ডিং যে প্যাসেজটি আছে সেটা আমাদের আসছে। আচ্ছা, এইবার তুমি একটু সুন্দর করে বুঝো এবং খেয়াল করো যে আমাদের বক্স থাকবে কয়টা? 6টা। 6টার মধ্যে তারা বলে দিবে যে 1 is done বা 1 has been done for you। তোমার জন্য তারা একটা করে দিবে, একটা তথ্য তারা তোমাকে দিয়ে দিবে, বাকি 5টা তুমি তোমার মতো করে করতে হবে প্যাসেজ থেকে তথ্যগুলো নিয়ে। বুঝাইতে পেরেছি? এইবার তাহলে সবাই এই পর্যন্ত ক্লিয়ার? আরো একবার তোমাকে ভাই এই কথাগুলো বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, রিড দ্য টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট। তোমাকে বলবে যে টেক্সটটি পড়ো,
প্যাসেজটি পড়ো এন্ড মেক এ ফ্লো চার্ট তৈরি করো। আচ্ছা, শোয়িং দেখাও দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং। ভাইয়া আজকে কয়েকটা প্যাসেজ প্র্যাকটিস করে দিব, কোনো টেনশন করো না। তো ভাইয়া ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয়ের খারাপ প্রভাবগুলো দেখাও। ওয়ান ইজ ডান বা ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তারা তোমার জন্য একটা করে দিবে, বাকি 5টা তোমাকে করতে হবে। ভাই এই পর্যন্ত বুঝতে পেরেছি? তার মানে তুমি বুঝতে পেরেছো তোমার এই যে প্যাসেজটি আসছে, এই প্যাসেজটি তোমার যে স্পেন্ড, যে ব্যয়ের যে প্যাসেজটি আছে সেটি আসছে। আচ্ছা, তোমরা তো মোটামুটি ফার্স্ট পেপারের 20-22টা প্যাসেজ পড়েছো। যারা পড়ো নাই, আমি আগামী 2-3 দিনের মধ্যে সেগুলো শেষ করব ইনশাল্লাহ। আমার সাথে লাইভে থাকবা, দেখবা যে শেষ করাবো। তো এবার আসো ভাইয়া, এই যে একটা তথ্য তারা দিয়েছে, তথ্যটা হচ্ছে মেকিং লাইফ স্ট্রেসফুল। অপ্রয়োজনীয় ব্যয় কি করে তোমার, অপ্রয়োজনীয় ব্যয় তোমার জীবনকে চাপে ফেলে দেয়। এখন আসে এই তথ্যটা কি তারা, মানে এই তথ্য কি তারা তাদের থেকে দিয়েছে নাকি প্যাসেজ থেকে দিয়েছে? দেখবা যে এই তথ্যটা প্যাসেজ থেকে দিয়েছে। একটু পরে ভাইয়া তোমাকে দেখাবো, তার আগে তুমি একটু চিকন করে নোট করে ফেলো, ফ্লো চার্টের বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। সব একটু লিখে ফেলি যে ফ্লো চার্টের বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। এবার তুমি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া ফ্লো চার্টের বক্সের ভিতরে কেন ফুল স্টপ দেওয়া যাবে না? ফ্লো চার্টের বক্সের ভিতরে ফুল স্টপ দেওয়া যাবে না এই কারণে যে এটি হচ্ছে প্রবাহমান তালিকা। তো যেহেতু এটি প্রবাহমান তালিকা, সো এটি যদি আমি ফুল স্টপ দিই তাহলে তো এটি পরিপূর্ণভাবে থেমে যাবে। এই কারণে ফ্লো চার্টের বক্সের ভিতরে কখনো ফুল স্টপ দেওয়া যাবে না। বুঝাইতে পেরেছি? ওকে। আচ্ছা, এবার 2 নম্বর তথ্য লেখো। 2 নম্বর তথ্য হচ্ছে ফ্লো চার্টের বক্সের ভিতরের যে উত্তরগুলো হবে, উত্তরগুলো কখনো সেন্টেন্স হবে না। উত্তরগুলো কখনো সেন্টেন্স হবে না, কি হবে? ফ্রেজ হবে। সবাই লিখে ফেলো যে এই যে বক্সের ভিতরে আমরা যেটা লিখছি, ভাইয়া মেকিং লাইফ স্টেজফুল, এটি কি সেন্টেন্স নাকি ফ্রেজ? ফ্রেজ। তাহলে তুমি লিখে ফেলো ফ্লো চার্টের বক্সের ভেতরে যে উত্তরটি আমি লিখবো, উত্তরটি সেন্টেন্স হবে না। এবার সেন্টেন্স কি? সবাই লিখে ফেলো, উত্তরটি হবে ফ্রেজ। ফ্রেজ। ওকে, লিখার পর এবার আমি সেন্টেন্স এবং ফ্রেজের পার্থক্য দেখাচ্ছি, তারপর তুমি সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা সেটি দেখি আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে ফেলবো। ওকে। আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি যে ফ্লো চার্টের বক্সের ভিতরে উত্তরটি সেন্টেন্স হবে না, উত্তরটি হবে ফ্রেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার তুমি খেয়াল করো সেন্টেন্সটা কি। সেন্টেন্স মানে হচ্ছে, সব একটু লেখো, সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে বাক্য যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে। আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একাধিক শব্দ, সাবজেক্ট ভার্ব থাকবে না। সবাই লেখো ফ্রেজ, সেন্টেন্স, ফ্রেজ। আচ্ছা, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে সেটি হচ্ছে সেন্টেন্স। যখন ভাই তোমাকে বলি আই প্লে ফুটবল, এটি হচ্ছে সেন্টেন্স। ওকে ভাই, বাট ভাইয়া তোমাকে যদি বলি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একাধিক শব্দ থাকবে, কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন এই যে সেন্টেন্সটাকে যদি ভাইয়া ফ্রেজ বানায় তখন হবে প্লেইং, প্লেইং ফুটবল। এখন আর ফুল স্টপ হবে না। এখন তুমি এখানে খেয়াল করো, এই যে এখানে কোনো সাবজেক্ট ভার্ব আছে? নেই। ভাইয়া বুঝাইতে পেরেছি? তার মানে ফ্লো চার্টের বক্সের ভেতরের উত্তরটি হবে কি বলতো, সেন্টেন্স নাকি ফ্রেজ? ফ্রেজ। এখন আমি তোমাকে দেখাবো একটি সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা। ওকে, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ভাইয়া? যে গালিব ভাইয়া বলছে ফ্লো চার্টের বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, ফ্লো চার্টের উত্তরটি বক্সের ভেতরে উত্তরটি হবে সেন্টেন্স হবে না, হবে ফ্রেজ। এখন একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ফ্রেজ বানাবো সেটা এখন আমি তোমাকে দেখাবো। সবাই লেখো যে সেন্টেন্সকে কিভাবে আমরা ফ্রেজ বানাবো। ওকে, ধরে নাও আমি তোমাকে একটা সেন্টেন্স লিখলাম যে আই ইট রাইস। এটা 100% সেন্টেন্স। কেন ভাই বলতো? এখানে সাবজেক্ট ভার্ব আছে। ওকে, এখন এটাকে আমরা কিভাবে ফ্রেজ বানাবো, কয়েকটা নিয়ম খেয়াল করবে। আমরা প্রথমে সাবজেক্ট বাদ দিয়ে দিব। সাবজেক্ট বাদ দেওয়ার পর আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করলে সেটি ফ্রেজ হবে। আমরা 2+ ভার্বের বেস ফর্ম দিয়েও শুরু করলে সেটি ফ্রেজ হবে। আমরা প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করলে সেটি ফ্রেজ হবে। প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করলে সেটি ফ্রেজ হবে। যেহেতু আমাদের প্যাসেজের মধ্যে তো ফ্রেজ থাকবে না, থাকবে সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে ফ্রেজ বানাবো সেটি দেখাবো, তারপর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, তাহলে তুমি ভাইয়া এই যে ভাইয়া আইট রাইস, এটাকে আমরা কিভাবে, এটা তো সেন্টেন্স, তাহলে সাবজেক্ট ফেলে দিব। প্রথমে সাবজেক্ট ফেলে দিব, ফেলে দেওয়ার পরে ভার্বের সাথে আইএনজি দিব, ইটিং, ভাই ইটিং রাইস,
ফ্রেজ হয়ে গেছে। তুমি যদি ভাইয়া টু ইট রাইস, তোমার ফ্রেজ হয়ে গেছে। তুমি যদি ভাইয়া বাই ইটিং রাইস, বাই ইটিং রাইস ফ্রেজ হয়ে গেছে। তুমি যদি ভাইয়া ভার্বের সাথে এস বাই এস দিয়েও শুরু করো, ভার্বের সাথে এস অথবা ইএস দিয়েও শুরু করো, সেটিও ফ্রেজ হবে। দেখো ভাইয়া ইটস রাইস, ইটস রাইস। কেন এটা ফ্রেজ হবে? কারণ এখানে সাবজেক্ট ভার্ব নাই, এটা তো টেন্সিং নিয়মের মধ্যে পড়ে নাই। একটা কথা মনে রাখবা, টেন্সের যে নিয়মগুলো আছে, টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলোর মধ্যে পড়লে সেটি সেন্টেন্স, আর সেই স্ট্রাকচার গুলোর মধ্যে না পড়লে সেটি ফ্রেজ। তাহলে ভাইয়া একটা আমাকে মন থেকে বলো, সবাইকে এই পর্যন্ত বুঝছি যে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো। আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব, আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করব, আমরা প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব, আমরা ভার্বের সাথে এস বাই এস দিয়ে শুরু, মানে এই অপশনগুলো আমার কাছে আছে। আমি একটা সেন্টেন্সকে চাইলে ফ্রেজ ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, ভার্বের সাথে এস বাই এস দিয়ে শুরু করতে পারি। 5 নাম্বার লেখো ভাই, আমি কি আর কি করতে পারি? ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করলে সেটি ফ্রেজ হবে। 6 নাম্বার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েও শুরু করলে সেটি ফ্রেজ হবে। বুঝাইতে পেরেছি? এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এটা তো সেন্টেন্স। এখন এটাকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা ভাইয়া? এটাকে ফ্রেজ বানাবো, প্রথমে সাবজেক্ট ফেলে দিব, তারপরে এই যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করছি, প্লেইং ফুটবল, ফ্রেজ হয়ে গেছে। টু প্লে ফুটবল, বাই প্লেইং ফুটবল, ওকে ভাইয়া, প্লেস ফুটবল, প্লেড ফুটবল। বুঝাইতে পেরেছি? আচ্ছা, তুমি এমব্রিগো প্যাসেজটা পড়েছো না? এমব্রিগোতে কি লেখা ছিল? আই লিভ অন দ্য স্ট্রিট। তোমরা যারা এমব্রিগো এমব্রিগো পড়েছো না ভাইয়া? এমব্রিগো প্যাসেজটি পড়েছো তো সবাই? সেখানে লেখা ছিল আই লিভ অন দ্য স্ট্রিট। এখন এটাকে কিভাবে আমরা ফ্রেজ বানাবো? দেখো ভাইয়া, আই লিভ অন দ্য স্ট্রিট, এখন এটাকে কিভাবে আমরা ফ্রেজ বানাবো? প্রথমে সাবজেক্ট ফেলে দিব, ফেলে দেওয়ার পরে এখন এই যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করে দিব, লিভিং অন দ্য স্ট্রিট, অথবা ভাইয়া টু লিভ অন দ্য স্ট্রিট, অথবা বাই লিভিং অন দ্য স্ট্রিট, অথবা ভাইয়া লিভস অন দ্য স্ট্রিট, লিভড অন দ্য স্ট্রিট। বুঝাইতে পেরেছি? তো ভাইয়া একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা? যে গালিবে বলছে সাবজেক্ট ফেলে দেওয়ার পরে আমার কাছে কয়েকটা অপশন আছে, আমি চাইলে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, চাইলে ভাইয়া টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে শুরু করতে পারি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, ভার্বের সাথে এস বাই এস দিয়ে শুরু করতে পারি, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করতে পারি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু করতে পারি। আমরা 6টা কথা বলেছি। বলে এই পর্যন্ত সবাই বুঝছি? বলে এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, সবাই এই পর্যন্ত বুঝছো? তাহলে এখানে 6টা লিখে ফেলো। এবার 7 নম্বর হচ্ছে, তুমি চাইলে নাউন দিয়েও শুরু করতে পারো, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারো, অ্যাডভার্ব দিয়ে শুরু করতে পারো। এটা আমরা প্যাসেজ থেকে আমি তোমাকে দেখাবো যে কখনো টেন্সের নিয়মের মধ্যে না পড়লে, সুন্দর করে আমার কথা বুঝো, টেন্সের নিয়মের মধ্যে টেন্সের স্ট্রাকচার গুলো মুখস্থ পারো না তুমি? মুখস্থ কি? এটা তো বুঝি, আমি তোমাকে 6 টেকনিকে পড়াই দিছি না? টেন্সের নিয়মের মধ্যে না পড়লে সেটি ফ্রেজ। তার মানে তুমি চাইলে 7 নম্বর লেখো সবাই, চাইলে আমি নাউন দিয়ে শুরু করতে পারি, কোথায় থেকে? প্যাসেজ থেকে নিব। চাইলে আমি 8 নম্বর অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারি, চাইলে আমি 9 নম্বর লেখো অ্যাডভার্ব দিয়ে শুরু করতে পারি। সবাই এটা লিখে ফেলো যে আমি ওই যে বক্সের ভিতরে যেটি লিখবো সেটি আমি চাইলে নাউন দিয়েও শুরু করতে পারবো, অ্যাডজেক্টিভ দিয়েও শুরু করতে পারবো, অ্যাডভার্ব দিয়েও শুরু করতে পারবো। এই 9টা তুমি ক্লিয়ার হয়েছো। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ওয়াজ আর থাকে, যেমন ভাইয়া যদি তোমাকে বলি এটা তো 100% সেন্টেন্স, তাই না ভাইয়া? কেন? সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব থাকলে তো সেটি সেন্টেন্স। এটা কি তুমি কিভাবে ফ্রেজ বানাবা? যে এটাকে আমরা ফ্রেজ বানাবো সাবজেক্ট ফেলে দিয়ে। কখনো যদি আমরা দেখি কোন সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর আছে, লেখো ভাইয়া সবাই 10 নাম্বার লেখো, যদি সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার, একটু পরে ভাইয়া তোমাকে এটা প্র্যাকটিসে দেখাবো, এম ইজ আর ওয়াজ আর থাকে, এম ইজ আর ওয়াজ এর জায়গায় আমরা বিং বসে দিব, বিং। সবাই একটু লিখে ফেলি, তাহলে হি ইজ এ টিচার, এটি সেন্টেন্স। এটাকে তুমি ফ্রেজ বানাবা কিভাবে? এম ইজ আর ওয়াজ আর থাকলে এম ইজ আর ওয়াজ এর জায়গায় আমরা বিং বসিয়ে দিব, বিং এ টিচার, তখন আর তোমার ফুল স্টপ হবে না। বুঝছি? সবাই একটু লিখো, বুঝছি আল্লাহর রহমতে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এম ইজ আর ওয়াজ আর থাকলে এম ইজ আর ওয়াজ এর জায়গায় হবে বিং।
আমি দেখতে পাচ্ছি হুম আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন অতিরিক্ত কমেন্টস করতেছো। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা মাঝার, তো এখানে ক্লাসের বাইরে যারা কমেন্টস করে এদেরকে ক্লাসে রাখা দরকার নেই, ব্যান করে দাও। আমাদের পেজে এই ধরনের শিক্ষার্থী মানে ক্লাসের বাইরে, আমি জাস্ট 2 মিনিট সময় দিয়েছি, ক্লাসের বাইরে যারা কমেন্টস করে তাদেরকে পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। সো জাস্ট আবার একবার নিজেকে দেখো, এরকম অনেক শিক্ষার্থী কান্নাকাটি করে পড়ার ক্লাস করার সুযোগ পায় না। সো আশা করব এই কাজটা করবে না, ক্লাসেই থাকো। ভাইয়া কখনো যদি কোনো সেন্টেন্সে এমিজার ওয়াজার থাকে, এমিজার ওয়াজারের জায়গায় আমরা বিং বসাবো। আচ্ছা 10 নম্বর হয়েছে, আর 11 নম্বর লেখো সবাই। আই হ্যাভ এ কার, এটাই তো সেন্টেন্স তাই না ভাইয়া? এটাই তো সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আছে। এখন এটাকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা? কখনো যদি কোনো সেন্টেন্সে 11 নম্বর নিয়ম এটা, কখনো যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হেড থাকে, সবাই লিখি ভাইয়া হ্যাভ হ্যাজ এবং হেড থাকে, তখন আমরা হ্যাভিং বসাবো। হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং সাবজেক্ট ফেলে দিয়ে। কখনো যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হেড থাকে, বারবার খুব মনোযোগ সহকারে শুনবা, কখনো যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হেড থাকে, হ্যাভ হ্যাজ হেড থাকলে আমরা হ্যাভিং দিয়ে সেটাকে ফ্রেজ বানাবো। বুঝাইতে পেরেছি? সবাই লিখছি আলহামদুলিল্লাহ। চলো এবার বোর্ড কোশ্চেনে চলে যাই, তার আগে আমি আরেকবার তোমাদেরকে নিয়মগুলো লিখে দিই যে একটা সেন্টেন্সে আমরা কিভাবে ফ্রেজ বানাবো। টোটাল 11টা কথা ভাইয়া তোমাদের কাছে বলেছি যে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, আমরা প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারি, আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারি, আমরা ভার্বের সাথে এস বাই এস দিয়ে শুরু করতে পারি, আমরা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করতে পারি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু করতে পারি, নাউন দিয়ে শুরু করতে পারি, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারি, অ্যাডভার্ব দিয়ে শুরু করতে পারি। আমরা যদি দেখি যে কোন সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর আছে, আমরা এম ইজ আর ওয়াজ এর জায়গায় বিং বসিয়ে শুরু করতে পারি। আমরা যদি কোন সেন্টেন্স দেখি হ্যাভ এজ হেডটা আছে, হ্যাভ এজ হেড থাকলে আমরা হ্যাভিং দিয়ে শুরু করতে পারি। ওকে, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে আমাদের যে স্পেন্ডিং যে প্যাসেজটা আছে, সবাই সুন্দর করে এই প্যাসেজটি খোলো, খুলে ভাইকে কনফার্ম করে যাবে খুলেছি। প্রত্যেকে এই কাজটা একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত ভাইয়া। আমরা এই প্যাসেজের অর্থ সবাই পারি। স্পেন্ডিং যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি প্রত্যেকে খুলে আমাকে বলে যে ভাই আমরা খুলেছি। ওকে, সবাই এটার অর্থ তো পারি, তারপর আমি 1 সেকেন্ডের মধ্যে বলে দিব ইনশাল্লাহ। স্পেন্ডিং প্যাসেজটি সবাই দ্রুত খোলো, সবাই খুলেছি। আচ্ছা এখানে কি লেখা আছে? উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, উই বাই ফুডস ক্লথস। আচ্ছা ভাইয়া তোমাদেরকে একটা অর্থ বলে বুঝাই দিই, এতে করে সবাই সুন্দর করে বুঝবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সবাই প্যাসেজটি খুলেছে কিনা আগে বলো। তুমি কি তোমার বইতে প্যাসেজটি খুলেছে কিনা আমাকে কনফার্ম করো, যেহেতু এটি হচ্ছে আমাদের আচ্ছা যেহেতু এটি আমাদের রিভিশন ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না। সো সবাইকে 100% পড়াগুলো বুঝতেই হবে। ওকে, আচ্ছা সবাই খুলেছি বা পেয়েছি কিনা আমাকে একটু কনফার্ম করো। সবাই পেয়েছি একদম প্রত্যেকে। ভাইয়া প্লিজ বলছি, তুমি যদি মনে করো যে তুমি এখানে আড্ডা দিতে আসছো, তাহলে প্লিজ এখান থেকে চলে যাও। কেন ভাইয়া? তুমি তুমি আচ্ছা তুমি তো এই যে এইচএসসি 25 ব্যাচ, তাই না? তো তুমি অন্য বন্ধু বান্ধবীর কেন ক্ষতি করবা? এই মেধাটা বা এই জ্ঞানটা বিবেকটা তোমার নাই ভাইয়া। মানে এই জিনিসটা কি তুমি বুঝো না? দুই একজনকে আমি বলছি আর কি। কিরে ভাই, আর মাত্র 10 দিন পরে পরীক্ষা, তুমি তোমার আরেক বন্ধু বান্ধবীর কেন ক্ষতি করবা? বলো ভাই কমেন্ট করে। এটা কি মানায়? তোমার এই বিবেকটা যদি না থাকে তো বেঁচে থাকে আর লাভটা কি বলো? এই বিবেক তো আমার থাকতে হবে যে আমার বন্ধু বান্ধবীরা এসেছে এখানে ক্লাস করতে, আমি বাজে কমেন্ট, অযথা কমেন্ট, অনর্থক কমেন্ট কেন করব বলো? বুঝাইতে পেরেছি? আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই এটার অর্থ মোটামুটি পারো, তারপর ভাই একবার বলে দিই। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে অর্থ ব্যয় করি। উই বাই ফুডস ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস, উই বাই মানে আমরা কিনি। কি কিনি? আমি তো তোমাদেরকে প্যাসেজ গুলো পড়াবো, নো টেনশন, একদম 22টা প্যাসেজ অর্থ সহ সুন্দর করে গল্প আকারে বুঝাই দিব। উই বাই আমরা কিনি ফুডস ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস, আমরা কিনি ফুড কিনি, ক্লথস কিনি, এভরিডে এসেনশিয়ালস প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিস যেগুলো আছে, যে ভাইয়া ওয়াইফাই, বিদ্যুৎ, গ্যাস, এগুলোর আমরা যে টাকা আছে সেটা প্রদান করি।
এন্টারটেইন পিপল, জনগণকে কি আপ্যায়ন করি, ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, তাহলে এগুলো করি না আমরা। হেল্প আদার্স ইন নিড, অন্য যদি প্রয়োজন হয় অন্যজনকে হেল্প করি। ইনভেস্ট ইন বিজনেস, বিজনেসে ইনভেস্ট করি। এন্ড দাস স্পেন্ড মানি এভরিডে, এবং এইভাবে আমরা প্রতিদিন টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট, বস্তুত স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং হয় আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এই সেন্টেন্সটাকে তোমরা আগে ফ্রেজ বানায় আমাকে দেখাও তো। স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, বলো সবাই একটা আমাকে বলো। আমি জাস্ট এটা একটু দেখানোর জন্য, যে একটু আগে তোমাকে আমি বলছি যে কোনো সেন্টেন্স যদি এম ইজ আর ওয়াজ থাকে তখন সেটাকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা, বলো। ইনফ্যাক্ট কোথায় আমরা পড়েছি? কানেক্টরসে, মনে আছে? ইনফ্যাক্ট কোথায় বসবে বলো? খালি ঘরের পরে সত্য কোনো তো কথা থাকলে কান ধরে দাঁড় করে রাখবো। সবাই আমার সাথে বলতে পারো না, বলো। খালি ঘরের পরে গালিব বে বলেছে ইনফ্যাক্ট কোথায় বসবে? খালি ঘরের পরে সত্য কোনো কথা থাকলে খালি ঘরে ইনফ্যাক্ট বসবে, ইনফ্যাক্ট বসবে। ওকে ভাইয়া, স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং ব্যয়টা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। এখন এটাকে আমরা কিভাবে ফ্রেজ বানাবো? বিং এ পার্ট অফ লাইফ, চমৎকার। সবার আগে আমার বান্ধবী সাদিয়া উত্তর দিয়েছো, কি দিয়ে? সাদিয়া। আচ্ছা, তোমাদের সাথে আমি মজা করি হচ্ছে সময় যেন কোনোভাবে অপচয় না হয়, কারণ এখানে তো বুংবা করতে আসিনি, এখানে পড়াইতে আসছি ভাই। তোমাকে প্রথমে সাবজেক্ট ফেলে দিতে হবে, ফেলে দাও। এমিজার ওয়াজার থাকলে সেটা কি করবা? বিং। দেখছো ভাইয়া, হয়ে গেছে না? ইভেন এইটা দিয়ে তোমাদের একটা পরীক্ষাতে আসছে, দেখো ভাইয়া, এই যে ভাইয়া দেখো, এই দেবে, এই যে সবাই একটু খেয়াল করতে হবে কি আসছে, দেখো আরেকটা ফ্লো চার্ট। এটা এই যে ভাইয়া, বিং এ পার্ট অফ লাইফ, read the text and make a flowchart giving information about spending and overspending। তোমাকে এখানে আরেকটা ফ্লো চার্টে বলছে রিড দ্য টেক্সট, টেক্সট পড়ো, এন্ড মেক এ ফ্লো চার্ট তৈরি করো, গিভিং ইনফরমেশন দাও অ্যাবাউট স্পেন্ডিং, স্পেন্ডিং সম্পর্কে, এন্ড ওভার স্পেন্ডিং এবং অতিরিক্ত ব্যয় সম্পর্কে। ভাইয়া ক্লিয়ার? দেখো ভাইয়া, বিং এ পার্ট অফ লাইফ, সহজ না ভাইয়া? তুমি কেন ভয় পাও? সহজ না? আচ্ছা, আমি অর্থ করে দিই, কয়েকটা প্র্যাকটিস করে দিই, নইলে তো চাপাবাজি করলে তো লাভ হবে না। কেন ভাইয়া? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি। স্পেন্ডিং মে মেক, স্পেন্ডিং হয়তো করতে পারে, মেক হয়তো করতে পারে, আস আমাদেরকে হ্যাপি, হ্যাপি করতে পারে, অর আনহ্যাপি অথবা আনহ্যাপি করতে পারে। কোনো অর্থ বোঝা দরকার নেই, ডাইরেক্ট ইংরেজিকে ইংরেজিতে অর্থ করবা, শেষ মুহূর্তে দেখবে সহজে মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ভাই আনহ্যাপি, ডিপেন্ডিং অন হাউ এন্ড হোয়াই উই স্পেন্ড। ডিপেন্ডিং, এটা নির্ভর করে, এই যে আমি সুখী হব নাকি অসুখী হব, খুশি হব নাকি অখুশি হব, এটা নির্ভর করে যে হাউ এন্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কোথায় এবং কিভাবে ব্যয় করি। মানে তুমি কোথায় ব্যয় করো এবং কিভাবে ব্যয় করো সেটার উপরে নির্ভর করে তুমি কি হ্যাপি হবা নাকি আনহ্যাপি হবা। হোয়েন, যখন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড এন্ড উইথিন আওয়ার লিমিটস। হোয়েন, যখন উই স্পেন্ড মানি, আমরা অর্থ ব্যয় করি, অন থিংস, কোন জিনিসের উপরে, দ্যাট উই নিড, যাহা আমাদের প্রয়োজন, এন্ড উইথিন আওয়ার লিমিট, এবং আমাদের লিমিটের মধ্যে আমরা যদি ব্যয় করি, ইটস গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস এ কম্পালসিভ বিহেভিয়ার, যখন এটা বাধ্যতামূলক ব্যাপার স্যাপার হয়ে যায়, যে খরচ করতেই হবে, কম্পালসিভ বিহেভিয়ার, ইট মেক্স লাইফ স্টেজফুল, এটা জীবনকে চাপে ফেলে দেয়। এবার সবাইকে এটা পেয়েছি, দেখো ভাই এটা কি সেন্টেন্স না? সবাই একটু খেয়াল করতে হবে, এখন এটাকে ফ্রেজ বানাও। ইট মেক্স লাইফ স্টেজফুল, এটা একটা সেন্টেন্স না ভাইয়া? সবাই খেয়াল করবে ভাইয়া, ইট মেক্স লাইফ স্টেজফুল, এটা কি সেন্টেন্স না? এটাকে ফ্রেজ বানাও। এটাকে ফ্রেজ বানানো যাবে কয়ভাবে? 6-7 ভাবে বানানো যাবে। বানাও, তুমি একভাবে বানাও তো দেখি। নাসরুল্লাহ, তো এই যে ইংরেজি কাদের জন্য? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো ইংরেজি। মেকিং, বলো ভাইয়া। ইট মেক্স লাইফ স্টেজফুল, বলো। এটাকে, এটা তো সেন্টেন্স না ভাইয়া? ইট হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব, এই জিনিসটা সাবজেক্ট এবং ভার্ব আছে, এটা সেন্টেন্স। এখন একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা বলো? মেকিং লাইফ স্টেজফুল, সবার আগে আমার বান্ধবী সাদিয়া আরেকজন। এক ক্লাসে সাদিয়া কয়জন থাকে? ইট মেক্স লাইফ স্টেজফুল, এটা জীবনকে চাপে ফেলে দেয়। কোনটা? ওই যে তুমি যদি বাধ্যতামূলক ব্যয় করো, তাহলে সবাই বুঝছো যে একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। unnecessary spending or spending beyond one's means has some bad effects। সবাই একটু খেয়াল করো, এখন তো তুমি সব উত্তর পেয়ে যাবে। unnecessary spending, অপ্রয়োজনীয় ব্যয়, or spending beyond one means, অথবা কারো সাধ্যের বাইরে ব্যয়, has some bad effects, এটার আছে কিছু খারাপ প্রভাব। has
সাম ব্যাড ইফেক্টস ফর ওয়ান থিং, একটা জিনিস, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন, ইট মে এটা হয়তো লিড নিয়ে যেতে পারে টু ফিনান্সিয়াল রুইন, অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, অথবা ডেপ্ট, ঋণের দিকে নিয়ে যেতে পারে। তাইলে বলো এই এই যে এটার অর্থ তো বুঝছো, পরের প্রশ্ন থেকে আবার আসবো। এন্ড ফর অ্যানাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলিজ, এটা ফ্যামিলির মধ্যে আনহ্যাপি একটা ব্যাপার স্যাপার তৈরি করতে পারে। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, পিপল জনগণ হু ওভার স্পেন্ড, যারা অতিরিক্ত ব্যয় করে, নেভার স্যাটিসফাইড, তারা কখনো সন্তুষ্ট হয় না, উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা ব্র্যান্ডের পেছনে ছুটে বেড়ায়, ফ্যাশন আইটেমস এর পিছনে দৌড়ায়, ডিজাইনার ক্লথস এর পেছনে দৌড়ায়। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময়ের পরে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা ইট বিকামস, সুন্দর করে দেখো সব সেন্টেন্স, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা তাদের আসক্তি হয়ে যায়, হুইচ মে ইভেনচুয়ালি হয়তো ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, এটা কার্যত একটা সময় তাদের মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। এবার প্রশ্ন সবাই সুন্দর করে খেয়াল করো, রিড দ্য টেক্সট, টেক্সটটা পড়ো, বলো টেক্সট পড়েছি। মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তৈরি করতে বলছে, ফ্লো চার্ট এখন তৈরি করব। দেখাই তো বলছে কি, শোয়িং মানে কি দেখাও, তুমি বলো না দূর এটা তো শো আপ করে, এই যে ভাইয়া শো আপ, এই শো আপ থেকে তো শোয়িং, বুঝো না ভাইয়া, শোয়িং দেখাও, তোমাকে শো আপ করতে বলছে, শোয়িং দেখাও। দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয়ের খারাপ প্রভাবগুলো দেখাও, অপ্রয়োজনীয় ব্যয় করলে কি কি সমস্যা হতে পারে। একটা হচ্ছে মেকিং লাইফ স্ট্রেচফুল, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তারা কিন্তু তোমার জন্য একটা করে দিবে। এখন এই বাকি পাঁচটা তোমাকে করতে হবে ভাইয়া, বুঝাইতে পেরেছি? এখন এটার মতো সোজা পড়া আর কোনো কিছু আছে কিনা সেটা আমাকে বলবা, যে এটা কোনো পড়ার মধ্যে পড়ে। তুমি নেলসন ম্যান্ডেলা পারো না, কোন প্যাসেজটা পারো না আমাকে বলো, টোমেন পারো না, আমি বলছি আমি সুন্দর গল্প আকারে তোমার বুঝাই দিব প্যাসেজ গুলো, বাট ভাইয়ের সাথে থাকতে হবে সুন্দর করে। এখন আসো, এই যে মেকিং লাইফ স্ট্রেচফুল, তোমার কথা হচ্ছে ভাইয়া তারা তো প্রথমটা ভার্বের সাথে আইএনজি দিয়েছে, এখন আমরা কি করব? তারা প্রথমটা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়েছে, আমরা আমাদের সবগুলো ভার্বের সাথে আইএনজি দিয়ে করব। তবে তুমি যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে না করো সমস্যা নেই ভাইয়া, তোমাকে 11টা নিয়ম দেখাইছি না, 11টা নিয়মের যে কোনো একটা নিয়মে করলেই হবে। কিন্তু এটা মনে রাখবা, তারা প্রথমটা যেভাবে দেয় আমরা সবগুলো সেভাবে দিতে চেষ্টা করব। ওকে, চলো তাহলে এবার আমরা আরো কয়েকটা সমস্যা বের করি। তাহলে এটা আমাদেরকে কি করতে পারে দেখো তো, এই যে ভাইয়া লিড টু ফিনান্সিয়াল রুইন, এই একটা, আমরা অতিরিক্ত ব্যয় আমাদেরকে অর্থনীতি ধ্বংস করে দেয়। এবার এটাকে বানাও, সব এটাকে ফ্রেজ বানাও। খুবই সহজ না? আজকে আমি ক্লাস করানোর পরে এটা 100% বুঝা ছাড়া আমি ক্লাস থেকে বের হবো না। বলো ইট, এই যে ভাইয়া ইট সাবজেক্ট, সাবজেক্ট ফেলে দাও, মেয়ে তো আমাদের প্রয়োজন নেই। লিড, লিড হচ্ছে ভার্ব, লিড টু ফিনান্সিয়াল রুইন, এটাকে বলো কি হবে, লিডিং টু ফিনান্সিয়াল রুইন। চমৎকার। এই যে ভাইয়া এরপরে ডেপ্ট, এই ডেপ্টের সাথে কি আছে বলো, লিড টু ডেপ্ট আছে না? ডেপ্ট মানে এই ডেপ্ট, এই যে অরের পরে যে ডেপ্ট আছে, এই ডেপ্টের সাথে কিন্তু আছে কি বলো, ইট মে লিড টু ডেপ্ট। কি ছিল বলো তো, ইট মে লিড টু ডেপ্ট। বের কথা বুঝো না, এটা হচ্ছে সেন্টেন্স। এখন এটাকে ফ্রেজ বানাবো কিভাবে, সাবজেক্ট ফেলে দিব, মে তো আমার দরকার নেই, যাবে লিড আছে, যেহেতু তারা প্রথমটা ভার্বের সাথে আইএনজি দিয়েছে, আমি ভার্বের সাথে আইএনজি, লিডিং টু ডেপ্ট। বুঝা গেছে? এবার খেয়াল করো, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, ভাইয়া দেখো ভাইয়া ইট সাবজেক্ট ফেলে দাও, মে আমার দরকার, আমার দরকার মূল ভার্ব, বলো ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলিজ। বুঝা গেছে? তাহলে আর একটা পাইছো না ভাইয়া? কয়টা হয়েছে, কয়টা হয়েছে ভাইয়া বলো? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এই যে ভাইয়া ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এই যে এটা কি হয়ে যায়, তোমার আসক্তি হয়ে যায়। তাহলে এটা একটা সেন্টেন্স না, ইট বিকামস, ইট বিকামস। এরপরে দেখো ভাইয়া ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম। দেখো ভাইয়া সাবজেক্ট তো আগে ফেলে দিয়েছে, হুইচ, হুইচ কিন্তু আবার সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন তো বুঝো। আচ্ছা, এত কিছু আলোচনা করা লাগবে না, তাইলে তুমি বানাও তো এগুলো। কে না করো, সবাই বুঝছি কেমন? এখন আমাকে বলো, তুমি তুমি তোমাকে কি আমি 22টা প্যাসেজ শেষ করে দিব বলো?
আচ্ছা এই যে ভাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অনেকে বলবা যে শুনো, এখন এই যে ভাইয়া যে ইয়ে থেকে পিডিএফ থেকে পড়াচ্ছি, এই পিডিএফ এর সবগুলা তোমাকে আমি দিয়ে দিব, মানে সবগুলা মানে যে আমি যে পিডিএফটা দিব এতটুকু বিশ্বাস আমাকে করো, দেখবে এর বাইরে থেকে পরীক্ষাতে আসবে না। ওই পিডিএফ এর যে প্যাসেজ গুলো আছে এবং যে ফ্লো চার্ট গুলো আছে জাস্ট অর্থটা একটু ভালো করে বুঝে নিবে, বুঝে গেছে? তো আমাদের এই যে এখন যে ভাইয়া ক্লাস করাচ্ছে সেই ক্লাসের ক্যাপশনে তুমি দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, এবং মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর কি, এবং ইউটিউব চ্যানেলের লিংক আছে, বুঝা গেছে? তো তোমরা সবাই যাবা, প্রথম কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলকে আস্তে করে ঠান্ডা মতো একটা সাবস্ক্রাইব, দ্বিতীয়টা হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম দুইটার যে কোনো একটাতে ঢুকবা, তাহলে এতে করে তুমি কি পাবা, যে পিডিএফ গুলো আজকের যা ক্লাস হবে সব পিডিএফ গুলো পেয়ে যাবা, আরো অভিযোগ যেন না শুনি। এবার আমাকে বলো আমরা কি বুঝছি? আজকে আমি কথার মাঝে মাঝে আটকে যাই কেন? হ্যাঁ, তোমরা একটু ভাইকে সাহস দাও। আজকে তো আমি 5,000 শিক্ষার্থী আসবে বলে ধারণা করে নিয়েছি, কিন্তু তোমরা তো আচ্ছা এটা সবাই ক্লিয়ার কিনা? এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এটা দিয়ে একটা বানাও তো, রিড দ্য টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং ইনফরমেশন অ্যাবাউট স্পেন্ডিং এন্ড ওভার স্পেন্ডিং, মানে ব্যয়ের উপরে 3টা আর অতিরিক্ত ব্যয়ের উপরে 3টা তথ্য দিবে। এখানে তো তারা একটা দিয়েছে, তুমি ব্যয়ের উপরে 3টা, অতিরিক্ত ব্যয়ের উপরে 3টা তথ্য দিয়ে দিবে। সহজ না ভাইয়া? বলো সহজ না এটা? কিভাবে লিখতে হয় নিয়ম আমি দেখাই দিব, ঘরগুলো কিভাবে তৈরি করবে সেটা আমি দেখাই দিব ভাইয়া, ঘরগুলো কিভাবে তৈরি করবে সেটি দেখাই দিব। এবার আমাকে বলো ফিটনেস প্যাসেজটি, পুরো বই তো শেষ করাবোই, আমি আজকে তো 3 টপিক শেষ করে দিচ্ছি, দ্রুত দ্রুত ভাই, আমাদের এত সময় নেই যে এখানে বসে বসে। আচ্ছা ভাইয়া এবার আমাকে বলো, আমরা ইয়ে প্যাসেজটা পড়েছি, বলো ফিটনেস প্যাসেজটা পড়েছি, সবাই বলো, সবাই আমাকে বলো ফিটনেস প্যাসেজটি পড়েছি, ফিটনেস ফিটনেস প্যাসেজটি সবাই পড়েছি। আমি কিন্তু ওই যে সারাদিন যে নেলসন ম্যান্ডেলা এমরিগো, আমার বান্ধবী দ্য স্টোরি অফ শিল্পী, আমার বড় আপু নিশাত মজুমদার, আমার বিদেশি বান্ধবী কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরস্কোভা, সহজ সহজ প্যাসেজ ধরি নেই, যেগুলো ধরলে তোমরা মোটামুটি মানে ভালোই বুঝবে সেগুলো ধরেছো, ওগুলো তো তোমরা এমনি পারো, বুঝছো? তাহলে এবার বলো ফিটনেস প্যাসেজটি পড়েছি, সবাই খোলো ফিটনেস প্যাসেজটি খোলো, বই থেকে ফিটনেস প্যাসেজটি খোলো, সবাই খোলো। সবাই খোলো, খুলে এবার সবাই এটার উত্তর দাও, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি অর্থ বলছি না। কেন ভাইয়া? সময় নাই তো, প্যাসেজগুলো তো আমি পড়াবো। তোমাকে কি বলছো বলো? রিড দ্য টেক্সটটি পড়ো, মেক এ ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য অ্যাডভান্টেজেস অফ প্র্যাকটিসিং মেডিটেশন। সুন্দর করে বুঝবো তোমাকে কি শো আপ করতে বলছে, তোমাকে শো আপ করতে বলছে যে অ্যাডভান্টেজেস, সুবিধাগুলো, অফ প্র্যাকটিসিং মেডিটেশন প্র্যাকটিস করার সুবিধাগুলো, অ্যাডভান্টেজেস কি সেটি তুমি তুমি মেডিটেশন বুঝো নাই? আমরা সেখানে পড়েছি মেডিটেশন, ধ্যান, ধ্যান করা, দেখো না তুমি? মনে আছে? তো যারা ফিটনেস প্যাসেজটি বুঝো নাই তাদের ভাইয়া ক্লাস করাবো, এছাড়া তো আর কোনো উপায় নাই, তো ভাইয়া ক্লাস তো করাইতে হবে। তো এই যে তোমাকে বলছে যে তুমি শো আপ করো, কি শো আপ করবা? অ্যাডভান্টেজেস অফ প্র্যাকটিসিং মেডিটেশন প্র্যাকটিস করলে কি কি সুবিধা, বলো কয়টা সুবিধা লিখতে হবে? 6টা। 6টার একটা তারা সবসময় করে দেয়, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, ট্রেনিং অফ দ্য মাইন্ড। মেডিটেশন হচ্ছে মাইন্ডের ট্রেনিং। এই মেডিটেশন কি? আচ্ছা আমরা যখন জিমে যাই, জিমে গেলে কি সেটি যে ট্রেনিংটা আমরা যেটা করি সেটা কি আমার মাইন্ড ফ্রেশ হয় নাকি বডি? আর মেডিটেশনে বসলে সেটি হয় মাইন্ড। আচ্ছা এখন এই লাইনটাকে আমরা নিচ থেকে দিয়েছি নাকি বইতে আছে? বইতে আছে, এটা তো আমরা দিই নাই, মানে যারা প্রশ্ন তৈরি করেছে তারা তারা আমাদেরকে একটা করে দিবে। সো এটা তোমরা একটু বের করো তো কোথায় আছে, একটু বের করে দাও তো। ট্রেনিং অফ দ্য মাইন্ড, এই যে দেখো ভাই, ট্রেন অফ দ্য মাইন্ড, দেখছো ভাই? এবার বাকিগুলো তোমরা একটু বের করো, সবাই একটু বের করো। দ্রুত দ্রুত বের করো। আমি কি বুঝাতে পেরেছি? মানে তুমি মেডিটেশন ধ্যান কি ভাই প্যাসেজ গুলো পড়ো নাই?
আচ্ছা ভাই, এই পেজগুলো নিয়ে দ্রুতই ক্লাস শুরু করে দিব। আগে এই টপিকগুলো একটু শেষ করে যাই। হ্যাঁ, মেডিটেশন গুলো আমাদের কি কি উপকার আসে, এই একদম শেষ লাইনে সবকিছু আছে, বুঝছো? এই বে মেডিটেশন, দেখো তুমি পড়ো। পড়ো তো ভাই, দেখো করো। সবাই একটু করো, করে বুঝো। পড়ো নাই না? আচ্ছা ভাইয়া পড়াবো, ভাই তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে একটা পেয়েছো একদম শেষ দিকে, তুমি দেখো ভাই, আমি তোমাকে একদম এই লাইনের ভিতরে সব আছে যে ভাইয়া বিসমিল্লাহ পড়ে এই লাইনটা, সবাই আর কিচ্ছু পড়া লাগবে না, শুধু এই লাইনটা একটু পড়ো। বলো, মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। ফাইনালি, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস এন্ড টলারেন্স। এই লাইন দিয়ে তো তুমি কয়েকটা বানাইতে পারো। সবাই অন্তত সব লাইনের অর্থ না পারো, এই লাইনের অর্থ বুঝো। বলো, মেডিটেশন হেল্পস করে, দেন হেল্প করে ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে ব্রেন, ব্রেনের মধ্যে, আদার পার্টস অফ দ্য বডি এবং অন্যান্য বডির মধ্যে। মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, মেডিটেশন ক্রিয়েটিভিটি ইমপ্রুভস করে, সেলফ অ্যাওয়ারনেস ইমপ্রুভ করে, টলারেন্স ইমপ্রুভ করে। বলো এগুলো করো। তাহলে তুমি এই প্রত্যেকটা দিয়ে যাবে, বলো ইমপ্রুভিং ক্রিয়েটিভিটি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বানাবা, বুঝছো? ইমপ্রুভিং ক্রিয়েটিভিটি, ইমপ্রুভিং সেলফ অ্যাওয়ারনেস, ইমপ্রুভিং টলারেন্স, ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন, ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন আদার পার্টস অফ দ্য বডি। হয়ে গেছে না ভাইয়া? কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর তারা একটা করে দিয়েছে ছয়টা। ফ্লো চার্ট মানে কিন্তু প্রবহমান তালিকা, যে তথ্যটা প্যাসেজের একটা আগে থাকবে, তুমি সেই তথ্যটা কিন্তু আগে লিখতে হবে, এটা মাথায় রাখবা। এবার বক্স গুলো কিভাবে তৈরি করবে সেটি দেখাচ্ছি। বলো ভাইয়া, যে তোমাকে এটা বুঝাইলাম, তুমি কি এটা বুঝছো কিনা বলো তো? এটা লেখা যাবে না যাবে না বলো? এখন তোমার কথা হচ্ছে ভাইয়া, এখন তোমার কথা হচ্ছে যে ভাইয়া এগুলোকে সবগুলো আইএনজি দিয়ে শুরু করব। আমরা ভার্বের সাথে, তারা যেহেতু আইএনজি দিয়ে শুরু করেছে, আমরা সবগুলো আইএনজি দিয়ে শুরু করব। ভাই আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি? বলো আল্লাহর রহমতে বুঝছো? আর একবার ভাই অর্থটা বলি, বিসমিল্লাহ পড়ো তো সবাই। আমি এখানে জানি যে দুই একজন এমন এক অবস্থা যে কিছুই পারে না, তো তাদের জন্য ভাই আমি অনেক বলেছি কোর্সে ভর্তি হওয়ার জন্য। তখন যারা ভর্তি হয়েছে ভালো করেছো, এখন আর ভর্তি হওয়ার সুযোগ নেই, এখন যা ক্লাস করে শিখতে পারো। রিড দ্য টেক্সট, তোমাকে বলছে টেক্সট পড়তে, সো তুমি অবশ্যই ফিটনেস টেক্সটটি পড়েছো। আচ্ছা, মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, দেখাও। কি দেখাতে বলছে? দ্য অ্যাডভান্টেজেস অফ প্র্যাকটিসিং মেডিটেশন, মেডিটেশন প্র্যাকটিস করার অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো কি কি। তো তুমি প্রথমে তারা একটা দিয়েছে ট্রেনিং অফ দ্য মাইন্ড, এটা হচ্ছে মাইন্ডের ট্রেন্ড হয়ে যায়, মাইন্ডের প্রশিক্ষণ হয়ে যায়, আমার যে মন, মনের প্রশিক্ষণ হয়ে যায়। এবার আর কি কি আমরা আমরা দেখলাম যে শেষ লাইনের মধ্যে সব পাওয়া যায়, যে মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, মেডিটেশন তোমার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে ইন দ্য ব্রেন, ব্রেইনের মধ্যে। তাহলে ভাই এটা মেডিটেশনের সুবিধা না? তাহলে বলে এই সাবজেক্ট ফেলে দাও। আচ্ছা, দুই একজন এখনো বুঝো না, তাদের জন্য আমি একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছি। এই লাইনটা তুমি আগে নাও, নিয়ে এই লাইনটা নিয়েছো কিনা, এটা একটা সুবিধা। এটা কি বিধে ভাইয়া? সুবিধা। এবার তোমাকে তো সুবিধাই লিখতে বলছে, তাহলে বলো মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন। এখন এটাকে আমরা কিভাবে, এটা তো সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আছে, ফ্রেজ বানাবো কিভাবে? সাবজেক্ট কেটে দাও, হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন, এটা লিখলেও হয়ে যাবে। কিন্তু আমরা কোনটা লিখবো? আমরা হেল্পিং লিখবো বা ইমপ্রুভিং, সরি হেল্প লাগবে না, ইমপ্রুভ দিয়ে শুরু করবো। বলো ইমপ্রুভিং। আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে কোন শুরু করব বলো তো? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করবো, এই কারণে তারা প্রথমটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে। তাহলে বলো ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেন। এই যে দুই নম্বরে তুমি একটা সুবিধা পাইলে, একটা সুবিধা তুমি এখানে লিখলা। এবার আরেকটা সুবিধা কি? আদার পার্টস অফ দ্য বডি, এটাকে তুমি বানাই ফেলো যে ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন আদার পার্টস অফ দ্য বডি। তাইলে তুমি এটাকে 3 নাম্বার করে দিয়ে ফেলো যে ইমপ্রুভিং ব্লাড সার্কুলেশন আদার পার্টস অফ দ্য বডি। হয়ে গেছে। এবার 4 নাম্বার করে দাও যে মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি,
এই একটা তথ্য পাইলে তুমি, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি। এখন এটাকে সাবজেক্ট ফেলে দাও, ইমপ্রুভস কি ইমপ্রুভিং দাও কেন? ওই যে তারা প্রথমটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে, আমরাও ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। তাহলে এখানে 4 নাম্বার গারো লেখো ইমপ্রুভিং ক্রিয়েটিভিটি। 5 নাম্বার আরেকটা তথ্য দেখো, এগুলো সব সুবিধা না মেডিটেশনের? ইমপ্রুভিং সেলফ অ্যাওয়ারনেস। তাহলে ভাই এটা 5 নাম্বার করে লেখো। 6 নাম্বার লেখো ইমপ্রুভিং টলারেন্স। হয়ে গেছে না? এবার আমাকে বলো ভাইয়াকে তোমাকে ফ্লো চার্টটা বুঝাইতে পেরেছি? আচ্ছা, আমরা ইকো ট্যুরিজম কারা কারা পড়েছি দেখে বলো, ইকো ট্যুরিজম প্যাসেজটি কারা কারা পড়েছি? আমি যদি এমরিগো আর নেলসন ম্যান্ডেলার গুলো দেখাই, সেগুলো তো তোমরা এমনি পারবা। আমাদের দায়িত্ব শিল্পী নিশাত মজুমদার, এগুলো তো সহজ না? ঠিক আছে, তো এই জিনিসগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারলে বাকিগুলো এমনি পারবা। বলো সব আল্লাহর মধ্যে বুঝছো? এরপরে যদি তুমি বলো ফ্লো চার্ট পারি না, তাইলে আর কিছু করার নেই। আচ্ছা, এবার আমি যেটি বলবো তোমাদের, আরেকটা আমি তোমাদেরকে বলি যে ইকো ট্যুরিজম প্যাসেজটি আমরা পড়েছি। ইকো ট্যুরিজম আমাদের সেই সেন্ট মার্টিন, আচ্ছা পড়েছো? ইকো ট্যুরিজমে আমরা সেন্ট মার্টিন পড়েছি না? এখন ভাইয়া যদি তোমাদেরকে সেন্ট মার্টিন প্যাসেজটি প্র্যাকটিস করে দেখাই, সেটাকে উত্তর দিতে পারবা তোমরা আল্লাহর রহমতে? যারা পড়েছো তারা একটু খেয়াল করো। ইকো ট্যুরিজমের আমাদের যে সেন্ট মার্টিন অংশটা আছে, সেন্ট মার্টিন, দেখি তোমরা একটু এটা উত্তর করো তো। আমি আর জাস্ট বুঝাইলাম না, এখানে তোমাকে কি প্রশ্ন বলছি। এটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই অংশটুকু হচ্ছে ইকো ট্যুরিজম প্যাসেজের একটা অংশ, হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ। সেখানে তোমাকে বলছে রিড দ্য টেক্সট, টেক্সট পড়ো। আগে আমাকে এই টেক্সট পড়তে হবে। এই টেক্সট আমরা পড়েছি, এই টেক্সট আমাদের একদম সহজ। মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, তোমাকে শো আপ করতে বলছে কি, দ্য মেজর ফিচার্স অফ দ্য দ্য মেজর ফিচার্স অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস। সেন্ট মার্টিন দ্বীপের মেজর, একদম যে মেজর যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো তোমাকে দিতে বলছে এখানে। তুমি বলো তোমার বাড়ির কয়টা মেজর বৈশিষ্ট্য আছে না? যে বাড়ির সামনে একটা কবরস্থান আছে, এটা একটা মেজর বৈশিষ্ট্য। বাড়ির একদম ঢুকলে একটা বড় পুকুর আছে, এটা একটা বৈশিষ্ট্য। ঢুকলে একটা কাছারি আছে, এটা একটা বৈশিষ্ট্য। এই যে একটা বৈশিষ্ট্য আছে না, সেন্ট মার্টিন দ্বীপের মেজর বৈশিষ্ট্যগুলো কি কি? তার মধ্যে তারা একটা করেছে যে অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটা কি আমার মতো থেকে দিলে হবে নাকি প্যাসেজ থেকে? প্যাসেজ থেকে। আমি দেখাচ্ছি কোথায় থেকে দিয়েছি। এই হচ্ছে সেন্ট মার্টিনের একটা বৈশিষ্ট্য, বাকি 5টা আমাকে করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের বৈশিষ্ট্য এখানে অভাব আছে? বলো অভাব আছে? তাহলে অনলি দিয়ে শুরু করছে না, এটা অনলি দিয়ে শুরু করছে না, তাহলে আমি বলছি না অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করা যাবে, অ্যাডভার্ব দিয়ে শুরু করা যাবে। তার মানে হচ্ছে, বলো আমার সাথে, টেন্সের স্ট্রাকচারে না পড়লেই কোনো বাক্য, মানে এই যে আমরা একাধিক শব্দ, এই যে এখানে একাধিক শব্দ, টেন্সের স্ট্রাকচারের মধ্যে না পড়লেই সেটি ফ্রেজ। সো আমি আশা করব তোমাকে ভাইয়া 2 মিনিট সময় দিলাম। এখানে কোনো ভাবসাবের কোনো ক্লাস না, এখানে হচ্ছে আমি রিভিশন করাতে আসছি। যে তুমি হয়তো নিজে নিজে পারবা না, বা শেষ মুহূর্তে অনেক আগে পড়েছো এখন ভুলে গেছো, আবার একবার যে রিভিশন দিয়ে দিলে নিজের কাছে পড়াটাও সহজ হবে, পড়াটা বুঝতেও সহজ হবে, পড়তে ভালো লাগবে, তাই না ভাইয়া? এই কারণে আমি শেষ মুহূর্তে সব টপিক একবার রিভিশন দিয়ে দিই। ইংরেজি বাংলা প্রত্যেকটি টপিক, এখন আমাকে বিশ্বাস হচ্ছে না, বলছি ইংরেজি বাংলা পরীক্ষার আগে প্রত্যেকটি টপিক আমি রিভিশন করাবো। তো এখন তুমি ভাইয়া অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাকিগুলো তুমি একটু পড়ো, পড়ে বের করো, পড়ে বের করো তো। টেন্সিন নিয়মের মধ্যে না পড়লে, এই যে ভাই অনলি কোরাল আইল্যান্ড, এটা যেটা আমি বের করে দিচ্ছি, এই অনলি, দেখো ভাই, দেখছো? দেখি তোমরা বের করো তো। আচ্ছা, এই যে হুমায়রা, তো তোমাদেরকে বিয়ে দিব কিভাবে বলো তো? তোমরা যদি এখনো এই প্যাসেজ গুলো কোথায় আছে, কিভাবে আছে, এগুলোই না জানো, তোমাদের তো পাস করলেও তোমাদেরকে বিয়ে দেওয়া যাবে না। তোমরা এরকম হইলে তো হবে না। সবাই সবাই সেন্ট মার্টিনের এই যে বের করো, যে ভাইয়া সেন্ট মার্টিন একদম সমতল একটা দ্বীপ। দেখো তো ভাইয়া, সেন্ট মার্টিনটা একটু সমতল দ্বীপ। এই যে ভাই, এই যে এই দেখো, এই বৈশিষ্ট্য সেন্ট মার্টিনের একটা বৈশিষ্ট্য, এই যে ফ্ল্যাট আইল্যান্ড, এই যে ভাইয়া হোয়াইট স্যান্ডি বিচ, সাদা বালুময় দ্বীপে একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য তো অভাব নাই। এরপরে সেন্ট মার্টিনের আরেকটা বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে মানে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন।
এই যে ভাই ডাইভার্স ম্যারিন লাইফ, এটা একটা বৈশিষ্ট্য। দেখো তুমি পড়ো, যারা অর্থ পারো তাদের জন্য তো এটা তেমন কঠিন হবে না। বুঝছো? এবার সেন্ট মার্টিনে হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট, বন্য প্রাণীরা সেখান থেকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য না? এই যে লস অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। বৈশিষ্ট্য তো অভাব নেই, এই প্রত্যেকটাই তো সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এই যে ভাইয়া সেখানে অনেক নারিকেল গাছ আছে, এটাও তো সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য, তাই না? তাহলে এবার আমি তো চাইলে তোমাদেরকে একদম যতগুলা প্যাসেজ আছে আমাদের এখানে, টোটাল আমি 23টা প্যাসেজের অংশ থেকে 23টা টোটাল আমি ফ্লো চার্ট দিয়েছি। আমি আশা করব তোমরা যারা আমার ছোট ভাই, একদম খুব ভালোবাসার ভালো লাগার প্রিয় ছোট ভাই ছোট বোন আছো, আমি আশা করব যে 23টা প্যাসেজ আমি তোমাদেরকে দিব, এই 23টা প্যাসেজ আজকের মধ্যে ফ্লো চার্ট শেষ করে ফেলবা। বোঝা গেছে? আচ্ছা, আমরা বক্স গুলো কিভাবে আঁকবো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা একবার দেখে দিই, তাইলে সবাই এটা মোটামুটি লিখতে পারবা তো? আচ্ছা, টোটাল দেখ আমি কয়টা দিয়েছি, এই যে টোটাল 23টা দিয়েছি। এই প্রথম থেকে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে ইকোটুরিজম পর্যন্ত টোটাল আমি 1 থেকে 23টা প্যাসেজ দিয়েছি তোমাদেরকে। 23টা প্যাসেজ মানে 23টা ফ্লো চার্টের জন্য 23টা এরকম প্র্যাকটিস দিয়েছি, এবং আমি এটা টেস্ট পেপার অ্যানালাইসিস করে এইগুলো পড়লে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। সো এই 23টা প্যাসেজের অংশগুলো তোমাদের অর্থ ক্লিয়ার, শুধু ফ্লো চার্ট যেগুলো দিয়েছি এগুলো অর্থ একবার প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে যাবা। ওকে, সো আজকে রাতের মধ্যে সবাই এটা শেষ করবা। এবার বক্স জাস্ট 1 মিনিটের মধ্যে বক্সটা দেখাই দিই। কিভাবে শুরু করবে সেটাও দেখাই দিই। কোনোভাবে কোনো বক্স ছোট বড় হওয়া যাবে না, সবাই 1 মিনিটে খেয়াল করো। কোনো বক্স ছোট বড় হওয়া যাবে না। তুমি চাইলে পেন্সিল দিয়ে এরকম আঁকতে পারো। পেন্সিল দিয়ে একে কি করবা জানো? তুমি পেন্সিল দিয়ে একে এই যে একটা বক্স নিলা, প্রত্যেকটি বক্সের ডান বাম উপর নিচ সব সমান হইতে হবে। আমার এটা তো 100% সমান হবে না, বাট ভাইয়া দেখে দিচ্ছি যে কিভাবে করবা। এবার তুমি এই যে ভাই এই দিক থেকে মুছাই ফেলো তো। এই যে এই একটা বক্স হয়েছে, তোমার এই যে আরেকটা বক্স নাও। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি তুমি পেন্সিল দিয়ে কিভাবে আঁকলে তোমার প্রত্যেকটা বক্স সমান হবে। ওকে, আর তুমি কি লাইন লিখবা সেটা আগে মাথায় কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে। তুমি কি আগে লেখো পরে বক্স আঁকো, এটা কোনো কত হইলো? আগে লাইনগুলো ঠিক করবা, কি কি লাইন, পরে বক্স আঁকবা। প্রত্যেকটি বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হইতে হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো ভাইয়া, অনেকে এখনো এটা বুঝে দেওয়ার পরেও দেখবা অনেকে এখনো ফ্লো চার্টের বক্স গুলো ঠিক করতে পারবে না। এরপরে এই যে ভাই আরেকটা বক্স নিলে। ওকে, আচ্ছা, এরপরে তুমি কি করলে, এটা মুছে আরেকটা বক্স নিলে, মানে তোমার দৈর্ঘ্য প্রস্থ সব সমান হইতো। এভাবে নিচ্ছ, দেখো এই পাশ এবং এই পাশ সব সমান হবে। এক, দ্বিতীয় হচ্ছে তুমি মাঝখান দিয়ে একদম এরকম করে একটা আঁক দিবে, এটা হচ্ছে তোমার অ্যারো চিহ্ন। পেন্সিল দিয়ে আঁকতেছো তো, দিয়ে এবার বক্সের ভিতরগুলো মোছাই ফেলবা। এই যে ভাইয়া বক্সের ভিতরগুলো মোছাই ফেলো, বক্সের ভিতরগুলো মোছাই ফেলো। দেখো তোমার অ্যারো চিহ্নটা সমান হয় কিভাবে, দেখো ভাইয়া দেখাচ্ছি। এই যে একটা অ্যারো চিহ্ন দিলে, এই যে একটা অ্যারো চিহ্ন দিলে, এই যে একটা অ্যারো চিহ্ন দিলে, এই যে এখানে আরেকটা অ্যারো চিহ্ন দিলাম, মানে প্রত্যেকটা অ্যারো চিহ্ন যেন সমান হয়। কেন আমরা অ্যারো চিহ্ন গুলো ব্যবহার করব? এটি হচ্ছে প্রবাহমান তালিকা, মানে এই তথ্যের সাথে এই তথ্যের সম্পর্ক আছে, এই তথ্যের সাথে এই তথ্যের একটা প্রবাহমান সম্পর্ক আছে, এই কারণে আমরা এইভাবে দিব। তো ভাইয়া কি তোমাদেরকে বক্স বুঝাইতে পেরেছি? আচ্ছা, তো তুমি প্রথমে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লিখবা, লিখে কি এখানে একটা লাইন লিখবা, সেই লাইনটা এখন আমি তোমাকে দেখাই দিচ্ছি। প্রশ্ন থেকে সেই লাইনটা আমরা লিখবো। তো বক্স এভাবে আঁকবো, বক্সের ভিতরে আমরা 1 2 3 4 5 6 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বক্সের ভিতরে কখনো কোনো ফুল স্টপ দেওয়া যাবে, ভুলেও যেন ফুল স্টপ না পড়ে। ভুলে অনেক কিছু হয়ে যায় না তোমাদের, কিন্তু ভুলে যেন বক্সের ভিতরে ফুল স্টপ না হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া কিভাবে আঁকলে প্রত্যেকটি বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, অ্যারো চিহ্ন সমান হবে, এই জিনিসটা যেন তোমার মানে অবশ্যই যেন মানে সমান হয়। আর বক্স গুলো দুই ভাবে আঁকা যায়, উপর নিচে আঁকা যায়, সামনাসামনি আঁকা যায়। সামনাসামনি তুমি কেন আঁকবা না? এই কারণে আঁকবা না কারণ তোমার বাক্যগুলো মাঝে মাঝে ছোট বড় হয়ে যাবে। তো তুমি সামনাসামনি আঁকলে মানে সুন্দর করতে পারো না, ওই উপরে নিচে আঁকলে বক্স গুলো সুন্দর করতে পারো। সবাই বুঝছি?
বলো বুঝছো? আচ্ছা এবার তুমি এই যে এখানে কি লিখবা, যখন অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লিখে একটা লাইন লিখবা, তারপর উত্তরগুলো লিখবা। কি লিখবা সবাই খেয়াল করো, প্রশ্ন থেকে হুবহু লিখবা, প্রশ্ন থেকে হুবহু দেখে দেখে লিখবা। কি লিখবে সবাই একটু খেয়াল করো। তুমি লিখবা হচ্ছে ভাইয়া, এই যে এখান থেকে শুরু করবা সব সময়, এ ফ্লো চার্ট থেকে শুরু করবা। কি লিখবা সবাই একটু ধরো, যে ভাইয়া এই যে এ ফ্লো চার্ট শোয়িং দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং ইজ গিভেন বিলো। তাহলে তুমি এই যে ভাইয়া সব সময় তুমি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লিখে এখান দিয়ে লিখবা, এই প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিবা, বলো এ ফ্লো চার্ট শোয়িং দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং, আর নিচ থেকে লিখবা বলো ইজ গিভেন বিলো। ওকে, হয়ে গেছে তোমার। সব সময় তুমি এই লাইনটা লিখবে, এ ফ্লো চার্ট থেকে শুরু করবা, লিখে একদম প্রশ্নের শেষ পর্যন্ত লিখে লিখবে ইজ গিভেন বিলো। কি লিখবা? ইজ গিভেন বিলো। বুঝাইতে পেরেছি? না না, ভেতরে অ্যান্সার গুলো তো অবশ্যই কলম দিয়ে লিখবা। আমি বলছি বক্স পেন্সিল দিয়ে আঁকবা, কেন আঁকলে তোমার বক্স গুলো সবসময় সুন্দর হবে। আর ফ্লো চার্টের বক্স, এই যে আমি এখন এই ওয়াচটা করেছি না, তুমি আমাকে এতটুকু 100% শিওর থাকো যে এর মধ্যে সর্বোচ্চ 10 জন বক্স গুলো সুন্দর করতে পারবে, আর সবার বক্স আঁকা বাঁকা হবে। এই যে আমার ছোট বোনরা আছে না, এত সুন্দর সেজে গুজে চলতে পারে, আমার ছোট ভাই যারা আছে এত স্মার্ট, কিন্তু ফ্লো চার্টের বক্সের বেলায় আসলে তার বক্সের দিকে তাকালে তার সাথে বক্সের সাথে কোনো মিল নেই। বুঝা গেছে? তার বক্সের দিকে তাহলে বক্স একটা একদিকে, একটা এদিকে যায়, একটা এদিকে যায়, একটা ওইদিকে যায়, এইভাবে করা যাবে না। সবকিছুর একটা নিয়ম আছে, সৌন্দর্য আছে। ফ্লো চার্টের প্রত্যেকটি বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, প্রত্যেকটি বক্স সমান হবে। উত্তরটি আগে আমি মাথায় চিন্তা করে নিব, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দাগায় রাখবো যে এটা কোন বক্সে কোন উত্তর লিখবো। এতে করে তুমি বুঝতে পারবে তোমার বক্সটি কতটুকু পর্যন্ত হবে। ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো হইচই আছে? ওকে ভাই, এটা লেখার পর কি না না, আন্ডারলাইন দেওয়া লাগবে না তো। এটা হচ্ছে তুমি বক্সের উপরে যে কোনো কিছু শুরু করতে, এটা কি লিখতেছো তুমি, যে এই যে ফ্লোচার্ট লিখতেছো, তুমি অনেকে কি করে জানো, আমি জানি সবাই এরকম লেখে যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লিখে সে সুন্দর করে ফ্লোচার্ট লিখে চলে আসছে। এটা কি, সেটা তো তোমাকে লিখতে হবে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ফ্লোচার্ট শোয়িং দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং ইজ গিভেন বিলো। তুমি যে বক্স, এটা ভাই তুমি যে এখানে এই যে বক্স 6টা বক্স আঁকলা আর উত্তরগুলো লিখে আসলে, এটা কি লিখে আসছো? তুমি একবার নিজেকে প্রশ্ন করো তো, এটা তুমি কি লিখে আসছো? এটা কি তুমি বলেছো? এটা তোমার মানে বলতে হবে না যে এটা আমি কি লিখছি। এটা আমি লিখছি এ ফ্লোচার্ট শোয়িং দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং ইজ গিভেন বিলো। নিচে আমি অপ্রয়োজনীয় ব্যয়ের খারাপ প্রভাবগুলো দিলাম। বিষয়টা এরকম না, তুমি কি নিচে কি দিচ্ছ সেটা এখানে লিখতে হবে না। তো ওই প্রশ্ন থেকে লিখে লিখবি ইজ গিভেন বিলো। ফ্লোচার্ট ওকে? ফ্লোচার্ট 100% ক্লিয়ার কিনা? সবাই একটু পানি খেয়ে নাও। ফ্লোচার্ট 100% ক্লিয়ার? বলো ফ্লোচার্ট 100% ক্লিয়ার? এখানে তো ফ্রিজের বলো ভাইয়া ক্লিয়ার? খুশি? এখন তোমরা যদি শুনো, ভাইয়ার কষ্ট হচ্ছে না? এই যে ভাইয়ের মানে মাথায় একটা চাপ যাচ্ছে, তো তো তোমরা যদি মিনিমাম 10,000 বা 5,000 শিক্ষার্থী না জানো, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে না জানো, ভাইয়া ফার্স্ট পেপার পড়াবো না। আমি কালকে দেখবো যে তোমরা আসলে ভাইয়ের জন্য কি করো। আমি তার অন্যান্য জনের মতো এরকম ইয়ে করবো না। আমি দেখবো আগামীকাল যদি তোমরা ভাইয়াকে সর্বোচ্চ সাপোর্ট দাও, তাহলে আমি প্যাসেজ সবগুলো পড়াই দিব। সাপোর্ট কিভাবে দিবে? তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে জানাই দাও যে ভাইয়া আমাদের প্যাসেজগুলো সব শেষ করে দিবে। আমাদের 21 তারিখের আগে ইংরেজি শেষ করে ফেলতে হবে, আর 21 তারিখের আগে লাল সাল এবং সিরাজউদ্দৌলা শেষ করতে হবে, আর 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বাংলা প্রথম। ওকে, তাহলে বলো আমাদের ফ্লো চার্ট ক্লিয়ার? এবার আমরা উইদাউট ক্লুজে যাব। উইদাউট ক্লুজ মাজার কোথায়? শেষে?
ও আচ্ছা, মাজার এটা কি দিয়েছো? এটা হচ্ছে আমাদের পড়ো এইচএসসি অ্যাডমিশন কেয়ার থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা চান্স পেয়েছে, কে কততম হয়েছে সব এখানে দেয়া আছে। আমি এতটুকু বলবো, ডিইউ চ্যালেঞ্জ স্কোয়ার যে আমাদের ব্যাচ আছে, টার্গেট ডিইউ, আবার বলছি, তোমাদের যাদের লক্ষ্য পাচ্ছের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, ভাইয়েরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিইউ চ্যালেঞ্জ স্কোয়ার। সো আমাদের এখান থেকে সফলতা, আচ্ছা একটা অনলাইন কোর্সে কতজন আর ভর্তি হয়, সেখান থেকে কতজন আর চান্স পাবে, তারপর আলহামদুলিল্লাহ কতজন কোথায় কিভাবে চান্স পেয়েছে সব আমি তোমাদেরকে দেখাবো। আর আমরা তোমাদের ভর্তি নিচ্ছি মাজার কত তারিখ পর্যন্ত ভর্তি, 23শে জুন পর্যন্ত 2999 টাকায় মাজার ভাই তোমাদের ভর্তি নিচ্ছে। প্রথম 100 জনের জন্য টি শার্ট গিফট থাকবে, প্রথম 100 জন। আর ওই যে গতকালকে তো সব বলে দিয়েছি, শীট সহ হচ্ছে তোমার 3500 টাকা, শীট বিহীন 2999 টাকা। মানবিক এবং ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থীদের জন্য বাইরের এই কোর্স। ওকে, আচ্ছা চলো উইদাউট ক্লু ধরো, সবাই সবাই সুন্দর করে উইদাউট ক্লু ধরো। সবার কাছে বোর্ড প্রশ্ন আছে, প্যাসেজ গুলোর নাম বলে দিব আমি, সবগুলো প্যাসেজ আমি জানি। ফার্স্ট পেপারে প্যাসেজ পারলে তুমি এমনি পাস করবে, প্যাসেজ গুলো আমি বলে দেবো গত বছর মতো, টেনশন করো না। সবাই লিখো, লিখবা হচ্ছে তুমি এটা যশোর বোর্ড 19-এ আসছে আর চট্টগ্রাম বোর্ড 17-তে আসছে, সবাই এটা ধরো উইদাউট ক্লু। ভাই উইদাউট ক্লু যেভাবে পড়াবো উইথ ক্লু সেভাবে এভাবে প্র্যাকটিস করবা। সবাই লেখো উইদাউট ক্লু, উইদাউট ক্লু। যশোর বোর্ড, যশোর 19, চট্টগ্রাম 17, যশোর 19, চট্টগ্রাম 17। খুলে আমাকে বলো পেয়েছি কি পেয়েছি না বলো। যশোর 19, চট্টগ্রাম 17। তোমরা যারা তোমাদের যাদের টার্গেট পাবলিক ইউনিভার্সিটি, তারা দ্রুত আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে নক দিয়ে কনফার্ম করে রাখো, ঠিক আছে? একদম যতজন আছো প্রত্যেকেই, যারা আমাদের মোটামুটি আমাদের সম্পর্কে ভালো জানো, আমাদের পেইড ব্যাচের সম্পর্কে ভালো জানো বা রিভিউ জানো, যে আমরা আসলে কেমন পড়াচ্ছি, ফাঁকিবাজি দিচ্ছি কিনা, সব শেষ করাচ্ছি কিনা, যারা মোটামুটি জানো তারা দ্রুত আমাদের অফিসিয়াল নাম্বার কনফার্ম করে রাখো, ঠিক আছে? স্লাইড দেব তো, স্লাইড দেব। সবাই পানি খেয়েছো? পানি খেয়ে নাও, ঠিক আছে? পানি খেয়ে নাও। আর হচ্ছে এই বোর্ড খোলো, যশোর বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 17। খুলে ভাইকে বলো যে পেয়েছো। এত চাপ নেওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায়, বুঝছো? আস্তে আস্তে ভাই। এই লাইভে তোমাদের সবারই প্রিয় সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক জাকির ভাই কিন্তু লাইভে আছেন, বুঝছো? অ্যাডমিশন জগতের চমৎকার হইতে জাকির ভাই এই বছর সাধারণ জ্ঞানে যা পড়িয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যা দিয়েছেন হুবহু কমন। বুঝাইতে পেরেছি? চলো সবাই পেয়েছো আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যেটি বলবো তোমাদের সাথে সেটি হচ্ছে, তুমি যদি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ সঠিকভাবে উত্তর দিতে হয়, তোমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ। বলো ভাইয়া, পার্টস অফ স্পিচ মানে আমরা জানি সবাই, আমি এগুলো এখন পড়াইতে গেলে বলবো দূর গালি, গ্রামার এখন পড়তে মন চান, আপনি আবার গ্রামারে চলে যাচ্ছেন। তবে তোমাকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ যে 8 ধরনের আছে, এই 8 ধরনের মধ্যে 4 ধরনের শব্দগুলো আমাদের উইথ ক্লুজে লাগবে, উইদাউট ক্লুজে লাগবে, সিনোনিম অ্যান্টোনিমে লাগবে। ওকে ভাইয়া, কি কি লাগবে? নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ভার্ব লাগবে এবং অ্যাডভার্ব লাগবে। ওকে ভাইয়া, বল কি কি লাগবে? নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ভার্ব লাগবে, অ্যাডভার্ব লাগবে। ভাই বুঝাইতে পেরেছি? নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ভার্ব লাগবে, অ্যাডভার্ব লাগবে। বলো সবাই ভাইয়ের সাথে বলো, কি বলছি? নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ভার্ব লাগবে, অ্যাডভার্ব লাগবে। আচ্ছা এখন আসো ভাইয়া, এই যে কোথায় কোথায় বাক্যের কোথায় কোথায় নাউন বসে, বাক্যের কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে, বাক্যের কোথায় কোথায় ভার্ব বসে, বাক্যের কোথায় কোথায় অ্যাডভার্ব বসে, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো তোমরা যারা সেটি জানো না, আমি তোমাদেরকে সেটি জানাই দিব। আজকে একটু প্র্যাকটিসটি দেখো,
যদি আমি আগে প্র্যাকটিস না দেখে ওইটা পড়াই তাহলে ভালো লাগবে, আগে প্র্যাকটিসটা দেখো। প্রয়োজনে বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে, কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, ভার্ব বসে, অ্যাডভার্ব বসে, বেশ সেটি দেখিয়ে দিব, সমস্যা নেই। তুমি আগে এটা পড়ো, দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট চাইল্ড ইজ অফ দ্য ম্যান। এই যে প্রভার্ব শব্দটা আমরা কোথায় পড়েছি, সুন্দর করে এর সাথে বলবা। প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ, প্রবাদ। এটা আমরা কোথায় পড়েছি? এটা আমরা পড়েছি কমপ্লিটিং সেন্টেন্সে। যে গালিবে বলছে প্রভার্ব শব্দটি থাকলে 100% একটা প্রবাদ লিখতে হবে। কি বাদ ভাইয়া? প্রবাদ লিখতে হবে। ধরে নাও এটা প্রবাদ লিখতে হবে, আমি এটা নিয়ে একদম শেষে আলোচনা করব। ধরে নাও এখানে একটা প্রবাদ লিখতে হবে, এটা এখন থাকুক। তো তুমি সুন্দর করে এটা বুঝো যে দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট চাইল্ড ইজ অফ দ্য ম্যান। যে একটা প্রবাদ আছে, শিশু হয় মানুষের। এখন শিশু মানুষের কি, এটা হচ্ছে একটা প্রবাদ, আমাকে একটা প্রবাদ লিখতে হবে। এখন প্রবাদটা তোমার মুখস্থ না জানলে কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে মিলে দিয়ে আসতে পারবা। কিভাবে মিলাবা সেটা আমি দেখাবো। আমরা পরবর্তী লাইনগুলো নিয়ে আগে কাজ করব। টুডেস চাইল্ড, আজকের শিশু, ইজ দ্য নেশন। টুডেস চাইল্ড ইজ দ্য অফ এ নেশন। টুডেস চাইল্ড ইজ দ্য অফ এ নেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি নাম্বার অপশনে সবাই খেয়াল করো, সবাই লেখো বি নাম্বার অপশন। খালিঘর আগে আছে দি, এরপর হচ্ছে খালিঘর, এরপর হচ্ছে অফ। বলো ভাইয়া, দি এবং অফের মাঝখানে, সবাই আমার সাথে বলতে হবে, দি এবং অফের মাঝখানে সবসময় নাউন বসে। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। দি এবং অফের মাঝখানে সবসময় নাউন বসে, তাহলে এখানে উত্তরটা হবে নাউন। এখানে উত্তরটা হবে কি, একদম সবাই বলতে হবে। সবাই এটা লিখে ফেলো, বলো দি এবং অফের মাঝখানে নাউন বসে। দি এবং অফের মাঝখানে নাউন বসে। আমি আজকে বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে, কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, কোন কোন জায়গায় ভার্ব বসে, কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসে একদম ক্লিয়ার করে দিব। তুমি আগে আমাকে বলো, বলো টুডেস চাইল্ড, আজকের শিশু, ইজ হয় দা অফ এ নেশন, জাতির কি, আজকের শিশু জাতির যা মন্দ তা। এখানে তোমাকে একটা নাউন লিখতে হবে। এবার দাও, আজকের শিশু জাতির কি, বলো। সবাই উত্তর দাও এটা, যে আজকের এই শিশুটা জাতির কি বলো তো। জাতির ভবিষ্যৎ, একজন বলছো ভবিষ্যৎ, ফিউচার। হ্যাঁ, আরেকজন বলো কি। প্রত্যেকে উত্তর দিবে আজকের শিশু জাতির বাবা। বাবা, আচ্ছা লিখো। এখানে তোমাকে যেটা লিখতে হবে সেটা নাউন দিতে হবে। কেন? দি এবং অফের মাঝখানে যেটা হবে সেটা হবে নাউন। দি এবং অফের মাঝখানে যেটা হবে সেটা হবে নাউন। দি এবং অফের মাঝখানে যেটা হবে সেটা হবে নাউন। ওকে, আচ্ছা আজকের শিশু জাতির মানে ভবিষ্যৎ, এছাড়া আর কিছু নাই ভাই, আর কিছু নাই। এই যে শিশুটা, শিশুটা জাতির কি হতে পারে? শিশুটা জাতির লিডার হতে পারে। পারে না ভাইয়া? ভাইয়া লিডার হতে পারে না, তাহলে লিডার নাউন না। তুমি ফিউচারে দিয়ে বসে আছো, তুমি আরো কয়েকটা ইউজ করো ভাইয়া, আরো কয়েকটা ইউজ করো প্রত্যেকেই। আমি আবার বুঝাই বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টুডেস চাইল্ড, আজকের শিশু, ইজ হয় দি অফ এ নেশন, জাতির কি, আজকের শিশু জাতির। এখন এখানে আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দি এবং অফের মাঝখানে যেটা বসে সেটা নাউন। এখানে আমাকে নাউন দিয়ে একটা উত্তর দিতে হবে। আজকের শিশু জাতির ভবিষ্যৎ হতে পারে, আজকের শিশু জাতির লিডার হতে পারে, আজকের শিশু জাতির কন্ট্রোলার হতে পারে, আজকের শিশু জাতির ম্যানেজার হতে পারে, কত কিছু হতে পারে। আজকের শিশু জাতির টিচার হতে পারে, পারে না? তাহলে তুমি যে একটা শব্দের মধ্যে পড়ে থাকলে তো হবে না, তোমাকে কয়েকটা শব্দ প্র্যাকটিস করতে হবে। বুঝাইতে পেরেছি? একটা নাউন দিয়ে গাইড ফলো করলে তো তুমি উত্তর দিয়ে মানে ভালোভাবে পারবা না। সব আশা করছি এটা বুঝছো। এবার এটার উত্তর দিবা, বলো দে উইল দা কান্ট্রি। এবার সবাই আমাকে বলো, দে উইল, উইল কোথায় বসে? ফিউচার ইনডেফিনিট টেন্সে। দে উইল দা কান্ট্রি। যেহেতু ভাইয়া সি নাম্বার অপশনে খেয়াল করে, এখানে যেহেতু উইল আছে, বল উইল এর পরে সবসময় কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে, তাই না ভাইয়া? ফিউচার ইনডেফিনিট টেন্স, উইল এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তবে হি উইল দা কান্ট্রি, সে দেশকে করবে। সে দেশকে কি করবে বলো তো সবাইটা। তাইলে এখানে 100% ভার্ব হবে। উইল যেহেতু আছে অক্সিলারি ভার্ব, তার মানে এখানে ভার্ব হবে। উইলের পরে এখানে কি নাউন হবে না অ্যাডজেক্টিভ? এই জিনিসটি তোমাকে আগে বুঝতে হবে যে কোন খালি ঘরে কোন পার্টস অফ স্পিচ বসবে। যে এখানে দি এবং অফের মাঝখানে নাউন বসবে, এখানে উইল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব বসবে। বুঝো নাই ভাইয়া? এখন ভার্বের কোনটা বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। সো প্রত্যেকে হি উইল দা কান্ট্রি, সে দেশে করবে। একটা শিশু দেশকে কি করবে? যা মন চায় 8-10টা শব্দ লিখে ফেলো। এই যে চমৎকার, একদম বলছে হি উইল লিড দ্য কান্ট্রি। আর কি হইতে পারে বলো? হি উইল সার্ভ দ্য কান্ট্রি। চমৎকার, আমার বান্ধবী রাহা ইসলাম বলছো সার্ভ। আর কে কি বলো? হি উইল লিড, সার্ভ, আর কি আছে বলো? হি উইল ক্রিয়েট দ্য কান্ট্রি, সে কান্ট্রিকে সৃষ্টি করবে। হি উইল গাইড দ্য কান্ট্রি। চমৎকার, আমার বান্ধবী যারা বলছো গাইড।
প্রত্যেকেই একটা একটা ভাগ চেষ্টা করো ভাই। কেন গাইড থেকে দিবা, তুমি নিজ থেকে দাও। একটা শিশু দেশকে কি করবে? হি উইল লিড, হি উইল কন্ট্রোল, হি উইল ম্যানেজ। বুঝো নেই ভাইয়া? যা মন চায় তুমি লেখো। হি উইল, হুম, ঠিক আছে। লিড, গাইড, এই যে চমৎকার হচ্ছে। হি উইল রিপ্রেজেন্ট, এই যে আবার চায়না বান্ধবী বিদেশি বন্ধু বলছে রিপ্রেজেন্ট। চমৎকার। কি খাবা তোমরা? এই যে এখন তোমাদেরকে পড়াইতে তো ভালো লাগে। হিল ডেভেলপ, এই যে আমার বান্ধবী না দিয়ে বলছে হিল ডেভেলপ দ্য কান্ট্রি। কোনো সমস্যা আছে? সে দেশকে উন্নত করবে। ওই যে তুমি তো গাইডের মধ্যে পড়ে রয়েছো, গাইডে মেবি লিড আছে। তো তুমি, আমি জানি যে তোমরা প্রথম যেটা লেগে এটা গাইডে আছে, তুমি লিডের মধ্যে পড়ে থাকলে তো হবে না রে ভাই। লিড ঠিক আছে। এই যে আমার বান্ধবী লিখছে যে কি ডেভেলপ, সে দেশকে উন্নত করবে না? করবে তো। তো তুমি এটা লেখো না কেন? ডেভেলপমেন্ট হবে না। এই যে সাবরু, তুমি কাম ধরে দাঁড়ায় থাকো তো, স্টাইল তো ভালোই করতে পারো। ডেভেলপমেন্ট হচ্ছে নাউন, আর ডেভেলপ হচ্ছে ভার্ব। এই জায়গাগুলো তোমরা একটু ক্লিয়ার না? আমি জানি, এগুলো আমি ক্লাস করেছি এবং আমার পেইড পিছু সবাই এটা ক্লিয়ার যে এম ই এন্টিমেন্ট থাকলে 100% সেই শব্দটি নাউন। ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট এগুলো নাউন, আর ভার্ব হচ্ছে ডেভেলপ। আশা করছি সবাই বুঝছো। চিল্লাতে চিল্লাতে অবস্থা খারাপ। এরপরে দেখো, তাহলে বি নাম্বার বুঝছো, সি নাম্বার বুঝছো, এবার ডি ধরো। বলো দি হোল ডিপেন্ডস অন দেয়ার প্রপার। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে কাজ করব। বলো দি হোল ডিপেন্ডস। বলো দি কি? ডিটারমিনার। দি ডিটারমিনার, এটা তো জানো। আর্টিকেলটা ডিটারমিনার, এটা কোথায় পড়ছো? মডিফায়ার্সে পড়েছো না? বুঝো, সেটাও জানো না। এখন অনেকের মাথার উপরে দিয়ে ঠাস করে পড়াটা চলে যাবে। বলো দি হচ্ছে ডিটারমিনার। বলো দি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখানে আমাকে নাউন দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে যে ভাই দেয়ার, এ দেয়ার হচ্ছে ডিটারমিনার। দেয়ার, দেয়ার হচ্ছে পসেসিভ। বলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। বলো মুখ বন্ধ করে বসে থাকলে কি কিছু পারবা? বলো কোথায় পড়েছো? মডিফায়ার পসেসিভে পড়েছো না? বলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার এগুলো ডিটারমিনার, এগুলো পসেসিভ। পসেসিভ ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনার, কোয়ান্টিফাইড ডিটারমিনার, ইন্টেন্সিভ ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। মডিফায়ার্সে পড়াইছি না? তো ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সো এটাও নাউন হবে, এটাও নাউন হবে। এবার বুঝছো? ভাই বুঝছো না বুঝো না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাস করো, তোমরা অনেকে ধরে নিছো যে ভাইয়া গুল্লি করে দিল, আমি উইথ ক্লু উইদাউট ক্লু পারবো না, এরকম অনেকে আছো না? তুমি যদি এই এই চিন্তা করে বসে থাকো, কিরে ভাই এই হি উইল দা কান্ট্রি, উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে, এই জিনিসটাও কি তুমি জানো না? তো তুমি আমার সাথে এরকম কয়েকটা ক্লাস করলে তো মোটামুটি 4-5টা এমনি উত্তর দিতে পারবে। তুমি যদি ধরে নাও যে কিছুই পারবা না, তাহলে তো আর কিছু করার নেই। বুঝা গেছে? এখানে আমি বলছি ভাই বি নাম্বার অফ এবং দি এর মাঝখানে নাউন বসে, এটা বুঝছো? উইল হচ্ছে উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে আমি বলছি ভাইয়া দি হোল নেশন। দি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখানে 100% নাউন দিয়ে উত্তর দিতে হবে। দেয়ার হচ্ছে ভাইয়া ডিটারমিনার, ডিটারমিনার পরে প্রপার একটা শব্দ, এখানে খালি ঘর। তো দুইটা শব্দ হলো, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সো এখানে নাউন দিয়ে উত্তর দিতে হবে। এবার আমরা অর্থ বুঝে দেখি কি দেওয়া যায়। দি হোল, পুরাটা কে, পুরাটা নির্ভর করে তাদের তাদের যথাযথ। পুরাটা কারা? পুরাটা গ্রামবাসী না পুরাটা জনগণ না কি? বলো পুরাটা গ্রামবাসী নির্ভর করে তাদের যথাযথ কিসের উপরে? পুরাটা জনগণ নির্ভর করে, পুরাটা জাতি নির্ভর করে। দেখি তোমরা উত্তর দাও তো। বলো এখানে কি হবে? তো এখানে হবে কিন্তু একটা নাউন। বুঝছো কিন্তু? বলো পুরাটা কে নির্ভর করে? তুমি একটা নাউন দিয়ে উত্তর দাও। ওই যে মুখস্থ নেশন দিয়ে দিছে, আর কিচ্ছু জানো না? বুঝছো ভাইয়া? তাহলে তুমি এখানে যেটি দিবি সেটা হচ্ছে যে পুরোটা জাতি নির্ভর করে। তাহলে তুমি এখানে ন্যাশন দিয়েছো, পুরো জনগণ নির্ভর করে, পিপল দিয়েছো, পুরো উন্নয়ন নির্ভর করে, ডেভেলপমেন্ট দিয়েছো। ভাইয়া তুমি কিন্তু এখানে ডেভেলপমেন্ট উত্তর দিতে পারবা, যে পুরোটা উন্নয়ন নির্ভর করে, তাই উন্নয়ন। পুরোটা অগ্রগতি নির্ভর করে, প্রোগ্রেস। ভাইয়ের কথা বুঝছো? তুমি জাস্ট চিন্তা ভাবনা করে এখানে যেটা উত্তর দিবে সেটা হচ্ছে নাউন। যে পুরাটা জাতি নির্ভর করে তাদের যথাযথ কিসের উপরে, সেটা দিব আমরা। পুরাটা জাতি না দেয়, যদি পুরাটা উন্নয়ন নির্ভর করে, পুরাটা অগ্রগতি নির্ভর করে,
বুঝে বিষয়টা কি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আসলে উত্তর দেওয়া প্রয়োজন? বিষয়টা বুঝছো তো? তো এখানে আমরা যেটা দিব সেটা হবে নাউন, দেয়ার প্রপার, তাদের যথাযথ, এখানে আমরা যেটা দিব সেটা হবে নাউন। হ্যাঁ, তাদের যথাযথ লিডারশিপের উপরে, হ্যাঁ, তাদের যথাযথ ম্যানেজমেন্টের উপরে। বুঝো নে ভাইয়া? দেখি তোমরা বলে এখানে কি হবে। দুই একজন লিখছো যে ভাই এসব ডিটারমিনার মিনার বোঝো না, তাহলে তুমি ডিটারমিনার এটা আমি বলছি, হয়তো তোমার মা এখন তুমি বিষয়টাকে কঠিন মনে করে নিয়েছো। তুমি আমার পেড ব্যাচে শিক্ষার্থীদের জিজ্ঞেস করো, এটা কোনো তাদের কাছে খুবই সহজ লাগে, কারণ আমি তোমাকে 24 থেকে 16 পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে সব বোর্ড প্রশ্ন এভাবে ঘর আঁকে আঁকে দেখাই দিতে পারি যে কোথায় কি বসবে, এবং আলামত হচ্ছে মাত্র 4-5টা। যে নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে মাত্র 5টা জায়গায়, অ্যাডজেক্টিভ বাক্যের কোন কোন জায়গায় বসে, ভার্ব বাক্যের কোন কোন জায়গায় বসে, অ্যাডভার্ব বাক্যের কোন কোন জায়গায় বসে। বুঝা গেছে? আচ্ছা তোমরা ভাইয়ের সাথে এটা বলো যে পুরোটা জাতি নির্ভর করে তাদের, এখানে আমি যেটা দিব, তো তুমি আমরা যে ওই একজন বলছো যে ভাইয়া গ্রামারটা আমার ডিটারমিনেন্ট মিনার বুঝি না, তো তুমি যেটা বুঝো সেটা দিয়ে উত্তর দিলে কি হবে নাকি? তোমাকে তো পার্টস অফ স্পিচ সঠিক দিতে হবে, যেমন এখানে যেটা দিবে তোমাকে নাউন দিয়ে উত্তর দিতে হবে, তুমি আমরা যে আরেকটা দিলে উত্তর দিলে কি হবে নাকি? তাহলে এখানে যেটা দিবে সেটা কিন্তু নাউন হবে। তাহলে তাদের যথাযথ ম্যানেজমেন্টের উপরে, পুরোটা উন্নয়ন নির্ভর করে তাদের যথাযথ ম্যানেজমেন্টের উপরে, তাদের যথাযথ লিডারশিপের উপরে, লিডারশিপ। বুঝছো? তাহলে এটা লিখো তো, তাদের যথাযথ অবদানের উপরে, কন্ট্রিবিউশন। লিখো সবাই, এটা লিখো। তাহলে পুরোটাই নির্ভর করে তাদের যথাযথ, পুরোটা জাতি, পুরোটা উন্নয়ন নির্ভর করে তাদের যথাযথ ব্যবস্থাপনার উপরে, তাদের যথাযথ লিডারশিপ নেতৃত্বের উপরে, তাদের যথাযথ অবদানের উপরে। বুঝা গেছে? ওকে, এবার পরেরটা ধরো। এই যে এখন তোমাদের কাছে ডিটারমিনার এই বিষয়টা অনেক কঠিন লাগতেছে না? এটা আমি দেখাই দিলে দেখবে যে মানে নাউন বাক্যের কোন কোন, আমি এটা দেখাবো। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, তোমরা এখন এটার উত্তর দিবে সবাই। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল টু রাউজ দেয়ার ট্যালেন্ট। সবাই খেয়াল করে যাবে আওয়ার কি, সবাই বলে আওয়ার কি, পসেসিভ মানে ডিটারমিনার। ডিটারমিনার একটা শব্দে আরেকটা শব্দ, দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সো এখানে নাউন উত্তর হবে। দেয়ার কি, দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার দুইটা শব্দ হলো, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তো এটা নাউন, এখানে তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে উত্তর দিতে হবে। বিষয়টা বুঝছো কিনা দেখে এটার উত্তর দাও তো। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল টু রাউজ দেয়ার ট্যালেন্ট। এবার তোমরা এটার উত্তর দাও তো। সবাই এটা এখানে একটা নাউন দিয়ে উত্তর দাও বুঝে শুনে, আর এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে উত্তর দাও তো। সবাই একটু, সবাই দ্রুত করতে হবে ভাই। যে এটা আমাদের মৌলিক দায়িত্ব, তুমি ডিউটি দিয়েছো, রেসপন্সিবিলিটি দিয়েছো। হ্যাঁ, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, এটা আমাদের মৌলিক দায়িত্ব, ডিউটি, রেসপন্সিবিলিটি। তো এখানে আমি যেটি লিখবো সেটা 100% নাউন হবে। এখানে আমি যেটি লিখবো সেটা 100% কি হবে? নাউন হবে। এখন নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে সেটি আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমি যেটি লিখবো সেটা 100% কি হবে? নাউন হবে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটিজ টু রাউজ দেয়ার। এবার এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এখানে যেহেতু নাউন আছে, এই যে ভাইয়া পসেসিভ, ডিটারমিনার পরে দুইটা শব্দ আছে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। বলো সবাই এটার উত্তর দাও, সবাই সবাই উত্তর দাও। যে এটা আমাদের মৌলিক দায়িত্ব যে তাদের ট্যালেন্টকে কি করা, বলো সবাই সবাই এটা বলো, তাদের যে ট্যালেন্ট, কোন ধরনের ট্যালেন্ট? না, রেসপন্সিবিলিটি ভাইয়া, খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি। কেন এখানে আমি রেসপন্সিবিলিটি বা ডিউটি লিখবো? যে গালিবে বলছে ওই যে আওয়ার হচ্ছে পসেসিভ, আওয়ার হচ্ছে পসেসিভ মানে ডিটারমিনার। ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, নাউনের ঘর খালি আছে, আমাকে এখানে নাউন দিয়ে উত্তর দিতে হবে। এটা আমাদের মৌলিক দায়িত্ব জাগিয়ে তোলা তাদের ট্যালেন্ট, তাদের কোন ধরনের ট্যালেন্টকে জাগিয়ে তোলা বলো তো? হিডেন ট্যালেন্ট, তাদের ট্যালেন্ট তো ভেতরগত ট্যালেন্ট হয়, তাই না? আচ্ছা,
তা আমি জাগিয়ে তুলবো কোন ধরনের ট্যালেন্ট, ভেতরগত ট্যালেন্ট। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, আশা করছি সবাই এটা বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ বোথ ইন দ্য ফ্যামিলি এন্ড দ্য সোসাইটি সো দ্যাট এ চাইল্ড আপ ফিজিক্যালি, মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি। সবাই এটা ধরো, এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, এ সাউন্ড, এখানে কি এটা ঠিক আছে? আচ্ছা, এবার সবাই খেয়াল করো, এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, ইজ কি বলো? বি ভার্ব। গালিবে বলছে বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, এটা লিখে ফেলো ভাইয়া। বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, এটা দ্রুত লিখে ফেলো ভাইয়া। বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, সো এখানে আমি যেটা দিব সেটি হবে অ্যাডজেক্টিভ। এখানে এই যে ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছি, যারা টোটালি পার্টস অফ স্পিচ, নাউন বাক্যের কোথায় বসে, অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় বসে, ভার্ব বাক্যের কোথায় বসে, অ্যাডভার্ব বাক্যের কোথায় বসে, এটা জানো না, তাদের কাছে খুবই কঠিন লাগে। আর যারা জানো তাদের কাছে খুবই সহজ লাগে যে ভাইয়া বি ভার্বের উপরে 100% অ্যাডজেক্টিভ বসবে। সো সবাই লিখো যে এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ বোথ ইন দ্য ফ্যামিলি, একটা সুন্দর পরিবেশ, বোথ ইন দ্য ফ্যামিলি পরিবারের জন্য এবং সোসাইটি সমাজের জন্য কি, একটা সুন্দর পরিবেশ পরিবারের জন্য এবং সমাজের জন্য কি, এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো এখানে কি হবে? সবাই বলো এখানে কি হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই সবাই দ্রুত দিতে হবে। হ্যাঁ, এসেনশিয়াল, ঠিক আছে। হ্যাঁ, এরপরে ইম্পর্টেন্ট, যে এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স না কিন্তু ভাইয়া, ইম্পর্টেন্স নাউন, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, একটা সুন্দর পরিবেশ গুরুত্বপূর্ণ পরিবারের জন্য এবং সমাজের জন্য। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়াল, এ সাউন্ড এনভায়রনমেন্ট নেসেসিটি, নেসেসিটি ভাইয়া। তাহলে ভাইয়া বলো ইম্পর্টেন্ট, নেসেসিটি। আন্দাজ উত্তর দিয়ে আসলে কিন্তু হবে না রে ভাই, এই কারণে পার্টস অফ স্পিচ মোটামুটি হইলেও জানতে হবে, আর অনেক কঠিন না তো। এ সাউন্ড এনভায়রনমেন্ট নেসেসিটি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। তাহলে বল এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নেসেসিটি বা ইম্পর্টেন্ট বোথ ইন দ্য ফ্যামিলি এন্ড দ্য সোসাইটি। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? অ্যাডজেক্টিভ। কেন বলো? বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে কি বসে? সবাই বলো বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, আচ্ছা। বোথ ইন দ্য ফ্যামিলি এন্ড দ্য সোসাইটি সো দ্যাট, যাতে এ চাইল্ড একজন শিশু, এ চাইল্ড একজন শিশু। এবার সবাই আমাকে বলো এ কি? সবাই বলতে হবে, বল এ কি? আচ্ছা, এখানে একটা শব্দ মেবি বাদ গেছে, সো দ্যাট, যাতে এ চাইল্ড, এখানে ক্যান একটা আছে, বলো ক্যান। ক্যান হচ্ছে মডাল ভার্ব। সবাই আমাকে বলো, এটা তো সবাই অন্তত পারো, বলো এ চাইল্ড ক্যান। ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব উপরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে না? এটা তো তুমি এমনিই পারো, পারবা না ভাইয়া বলো তো? সো দ্যাট, যাতে এ চাইল্ড একজন শিশু ক্যান পারে, ক্যান হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পর আমাকে এখানে একটা শব্দ বাদ গেছে, ক্যান। তোমাদের বইতে আছে দেখো, এ ক্যান, ক্যানের পরে তোমাকে 100% কি দিতে হবে? মডাল ভার্ব পরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম দিতে হবে না ভাইয়া? এখন তুমি এটা বুঝছো না ভাইয়া? এটা তো অন্তত বুঝছো না, কি বলো? সো দ্যাট, যাতে এ চাইল্ড একজন শিশু ক্যান পারে, ক্যান মডাল ভার্ব, মডাল ভার্বের উপরে 100% আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো একটা ভার্বের বেস ফর্ম দাও তো। এ সো দ্যাট, যাতে, সো দ্যাট, যাতে এ চাইল্ড একজন শিশু ক্যান পারে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি। তাদের যে ফিজিক্যালি ব্যাপার স্যাপার, মেন্টালি ব্যাপার স্যাপার, স্পিরিচুয়ালি ব্যাপার স্যাপার কি করতে পারে বলো তো? গ্রো করতে পারে। হ্যাঁ, আর কি করতে পারে? গ্রো আপ, হ্যাঁ, বিল্ড আপ। এই তো মোটামুটি বুঝছো। তাহলে ভাইয়া খেয়াল করো, সো দ্যাট, যাতে এ চাইল্ড একজন শিশু ক্যান পারে, যেহেতু ক্যান আছে খালি করার আগে, তো আমাকে খালি করে 100% একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। তো আমরা জানি যে বিল্ড আপ, গ্রো আপ, গ্রো আপ করতে পারে তাদের ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি ব্যাপারটা। বুঝাইতে পেরেছি? ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি ব্যাপারটা, যে তাদের শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার এবং আধ্যাত্মিক ব্যাপারগুলোকে যেন তারা গ্রো আপ করতে পারে, বিল্ড আপ করতে পারে। ওকে, আচ্ছা। এখন এই জিনিসটা তোমরা এমনি বুঝছো কিনা যে ভাই এখানে যেহেতু ক্যান আছে, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, অনলি দেন ইট উইল বি টু বিল্ড আপ দ্য বিউটিফুল এন্ড ডেভেলপমেন্ট কান্ট্রি। অনলি দেন, শুধু তখনই, ইট উইল বি, এটি হবে, বিল্ড আপ এ বিউটিফুল এবং ডেভেলপ কান্ট্রি, তখনই এটি বিউটিফুল, উন্নত দেশ এবং হচ্ছে তোমার সুন্দর দেশ হবে। আচ্ছা, উইল বি, এই উইল বির পর আমরা কি দিব? সবাইকে এটা একটু লিখে রাখো। যখনই তুমি দেখবে যে বি আছে, বি এর পরে তুমি হয়তো একটা নাউন দিবে,
অথবা অ্যাডজেক্টিভ দিবে অথবা ভার্বের থ্রি দিবে, যেটা দিলে মিলে তুমি সেটা দিবে। সবাই লেখো যে বি যখন দেখবো আমরা, সবাই এটা লিখে ফেলো, বি যখন দেখবো, বি এর পর আমরা একটা নাউন দিব অথবা অ্যাডজেক্টিভ দিব অথবা ভার্বের থ্রি দিব। সবাই এটা লিখো, যেটা দিলে মিলে সেটা করব। বলো অনলি দেন ইট উইল বি, এই বি যখন আমরা দেখবো তখন বি এর পর হয় আমরা একটা নাউন দিব অথবা একটা অ্যাডজেক্টিভ দিব অথবা ভার্বের থ্রি দিব। অনলি দেন ইট উইল বি পসিবল, এখন মিলে গেছে না, যে তখনই এটি সম্ভব বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপমেন্ট কান্ট্রি, সুন্দর এবং উন্নত দেশ গড়া তখনই সম্ভব যদি এই সকল কিছু থাকে। তাহলে ভাইয়া উইল বি যখন হবে, আচ্ছা ভাইয়া কম বুঝলো, আমি এভাবে বুঝাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে উইল বি, কি বি বলো তো ভাইয়া? উইল বি, বি এর পর আমরা একটা নাউন লিখবো যেখানে তুমি বি দেখবা। আমি যদি 5-6টা তোমাকে এরকম দেখাই না, তুমি দেখবে যে প্রত্যেকটা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এভাবেই। ওকে, আচ্ছা আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো, আমি আবার দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। টুডেজ চাইল্ড ইজ দি, এই যে ভাই দি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার অফ, ডিটারমিনার পর একটা শব্দ থাকলে সেটা নাউন বসে, ডিটারমিনারের পরে যদি শুধু একটা শব্দ প্রয়োজন হয় সেটা নাউন বসে, অথবা দি এবং অফের মাঝখানে নাউন বসে। হি উইল, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। এরপর ভাইয়া দা হোল, দি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়। আচ্ছা ভাইয়া দেয়ার প্রপার, ভাইয়া দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, আওয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে। টু রাউজ দেয়ার, দেয়ার হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সো নাউন আছে, আমাকে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে উত্তর দিতে হবে। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে 100% অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা সোসাইটি সো দ্যাট এ চাইল্ড ক্যান, ক্যানের এখানে ক্যান একটা আছে, ক্যানের পরে সবসময় কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। এরপর ভাই ইট উইল বি, উইল বি, বি যখন থাকবে তখন আমরা এটার পর একটা নাউন দিব অথবা একটা অ্যাডজেক্টিভ দিব অথবা ভার্বের থ্রি দিব। বুঝাইতে পেরেছি? এখন আসো, এটা কি শুধু উইথ ক্লু? না রে ভাই, এটা উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুইটাতে একই ধরনের। ওকে, বুঝছো? এখানে আসো সবাই একটু লিখে ফেলো নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে, আমি এটা লিখে দিই। নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা যদি এই যে তোমরা এখানে মিলাইতে যদি না পারো, এই যে ইজ হচ্ছে বিবার, বিবার উপরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবে, তোমাদের মিলে যাবে। বুঝছো? দেয়ার গোজ এ প্রভাব দ্যাট চাইল্ড ইজ দা অফ এ ম্যান, এই যে ভাই ইজ হচ্ছে বিবার, বিবার উপরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিব। সবাই একটু লিখো নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে, এটা লিখো একদম সহজে। তুমি লেখো নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে, দেখবে যে এখনই পারবা। অনেক কঠিন লাগছে না? এখন সহজ করে দিই। বলো ভাইয়া। আই আই প্লে ফুটবল। ভাইয়া নাউন বাক্যের সাবজেক্ট, যেটা সাবজেক্ট সেটা 100% নাউন, যেটা অবজেক্ট সেন্টেন্সের যেটা অবজেক্ট সেটা 100% নাউন, এটা লিখে ফেলো। বলো ভাই, যেটা সাবজেক্ট সেটা 100% নাউন, যেটা অবজেক্ট সেটা 100% নাউন। লিখো সবাই দ্রুত লিখো। তাহলে ভাইয়া নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে? 1 নাম্বার সাবজেক্টের জায়গায় 100% নাউন বসবে। 2 নাম্বার অবজেক্টের জায়গায় 100% নাউন বসবে, সেন্টেন্সের যে অবজেক্ট সেটা 100% নাউন বসবে। 3 নাম্বার লেখো প্রেপজিশনের পরে যদি একটা শব্দ থাকে, মানে প্রেপজিশনের পরে 100% নাউন বসবে। ওকে, সব দ্রুত লিখে ফেলি যে ভাইয়া সাবজেক্ট যেটা সেটা 100% নাউন, অবজেক্ট যেটা সেটা 100% নাউন, প্রেপজিশনের পরে 100% নাউন বসবে। মনে করো তুমি দেখবা যে প্র্যাকটিস যখন করতে যাবা তখন প্রেপজিশনের পরে খালি ঘর আছে। খেয়াল করো, আমি তোমাকে এভাবে বলছি, বল আই গো টু, এখন এটা আমি খালি ঘর দিছি, তুমি এটার উত্তর দাও তো। বলো আই গো টু, তুমি যদি দাও প্লে, ধরে নাও তুমি কিছুই বুঝো না। এখন যদি তোমরা ভাইয়ের সাথে 2 মাস চলতে পারতা, দেখতেছি এগুলো অনেক সহজ লাগতো। বলো আই গো টু প্লে, এটা কি হয়েছে কিনা বলো। এখানে তুমি প্লে লিখছো, এটা কি মিলছে? মিলে নেই। কেন মিলে নেই? মিলে নেই কারণ যে গালিবে বলছে প্রেপজিশন পরে আমাকে নাউন দিতে হবে, প্লে হচ্ছে ভার্ব। ওকে, আমি যদি তোমাকে বলি আই আই গো টু গুড, আমি যদি বলি আই গো টু গুড, গুড এটা হবে? হবে না। কেন হবে না? কারণ ভাইয়া টু হচ্ছে প্রেপজিশন, প্রেপজিশনের পরে নাউন বসবে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাইয়া আমি যদি তোমাকে বলি আই গো টু অলরেডি, অলরেডি এটা হবে? হবে না। কেন ভাইয়া? অলরেডি হচ্ছে অ্যাডভার্ব, গ্যালিবে বলছে প্রেপজিশনের পরে যে জায়গাটা সেটা নাউন হবে। এখন সহজ লাগে না পড়াটা? এখন বিষয়টা বুঝো নেই? সো ভাইয়া সাবজেক্টের জায়গায় 100% নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, প্রেপজিশনের পরে যেটা থাকবে সেটা নাউন বসবে। বুঝছো না বুঝো নেই বিষয়টা?
বুঝছো না বুঝো নেই? এখন তুমি আই গো টু স্কুল দাও, মিলে যাবে। আই গো টু মার্কেট দাও, মিলে যাবে। আই গো টু মস্ক দাও, মিলে যাবে। বিষয়টা বুঝছো? কিন্তু তুমি আই গো টু প্লে দিলে মিলবে না, আই গো টু ইট দিলে মিলবে না। কেন? গালিবে বলছে প্রেপোজিশনের পরে যেটা বসবে সেটা 100% নাউন বসবে। তাহলে বলো সাবজেক্ট 100% নাউন, অবজেক্ট 100% নাউন, প্রেপোজিশনের পরে 100% নাউন। বুঝছো? বুঝছো ভাইয়া? সবাই বুঝছি? এই যে একজন লিখছো আই গো টু ঢাকা, দেখছো? এই জিনিসগুলো যদি তুমি বুঝো দেখবে পড়াটা সহজ লাগবে। তাহলে তিনটা বুঝছো। এবার 4 নাম্বার লেখো। ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে, যেমন ভাই আমি যদি তোমাকে বলো দিস ইজ এ, বলো দিস ইজ এ। এখন এই যে এ হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা 100% হবে নাউন। লেখো ভাইয়া সবাই। ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা 100% নাউন। সবাই লিখে ফেলো। 4 নাম্বার লেখো ভাইয়া। ডিটারমিনার পরে, ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা 100% নাউন দিতে হবে। ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা 100% হবে নাউন। সবাই এই চারটা লিখো। ভাই আল্লাহর রহমতে সবাই ক্লিয়ার? আর ডিটারমিনের পরে যদি দুইটা শব্দ হয়, দিস ইজ এ বুক। আচ্ছা, ডিটারমিনের পরে যদি দুইটা শব্দ হয়, খেয়াল করো। এই যে হি ইজ, এই যে ডিটারমিনের পরে আমি দুইটা শব্দ দিয়েছি। ডিটারমিনের পরে যদি দুইটা শব্দ, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখানে হচ্ছে গুড আর এখানে হচ্ছে বয়। বুঝছো? এই এটা পড়াবে অ্যাডজেক্টিভই। তুমি অন্তত নাউনের জিনিসটা বুঝছো, যে সাবজেক্ট নাউন, অবজেক্ট নাউন, প্রেফিক্সের পরে নাউন, আর ডিটারমিনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো? এগুলো যদি বুঝো দেখবে যে পড়াগুলো অনেক সহজ লাগবে ভাই। সবাই এটা বুঝছো? ওকে। আচ্ছা, তা আমরা আজকে নাউন, আমি এই ক্লাসে নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে এটা দেখাইলাম। তোমাদের একটু বিরতি দিব, ঠিক আছে? বিরতির পরে তোমাদের যে গ্রাফ বাকি আছে গ্রাফটা আমি দেখাবো। তবে আজকে আর আমার মনে হচ্ছে গ্রাফ দেখাবো না, যদি দেখে তোমাদেরকে আমি জানিয়ে দিব। হুম, তোমাদের তো আমি ইনশাল্লাহ সবই শেষ করাবো। তো আজকে যেটি করবো সেটা হচ্ছে, তোমরা এখন যেটা করো, তোমরা ফ্লো চার্ট দ্রুত শেষ করে ফেলো। ফ্লো চার্ট এখন শেষ করে ফেলো, সব একসাথে পড়াইলে বুঝবে না। আর আজকে উইদাউট ক্লুর কিছু দেখাইলাম, আমি আগামী ক্লাসে সবাই আমাকে মনে করে দিবে। আমি নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে এটা দেখাইলাম, অ্যাডজেক্টিভ বাক্যের কোন কোন জায়গায় বসবে, ভার বাক্যের কোন কোন জায়গায় বসে, অ্যাডভার্ব বাক্যের কোন কোন জায়গায় বসে দেখে, আবার উইথ ক্লু একটা দেখাবো। তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। আর গ্রাফটা আমি যদি আজকে রাতে নিই, তোমাদেরকে আমি বলে দিব। এখন তোমরা যেটা করবা, এখন সবাই সুন্দর করে ভাত খাবা, নামাজটা পড়ে নিবে, নিয়ে আমি যতটুকু পড়াইছি উইথ ক্লুজ তুমি নিজের মতো করে সুন্দর করে যতটুকু পারো প্র্যাকটিস করো, উইথ ক্লুজ আর উইদাউট ক্লু। উইথ ক্লু উইদাউট ক্লু ভালো না করলে তো তুমি ভাই রেজাল্ট ভালো হবে না, বুঝো নেই? তো আমি একবার মতো দেখা দিচ্ছি, আবার উইথ ক্লু দেখাবো, উইদাউট ক্লু দেখাইলাম, উইথ ক্লু দেখাবো। ঠিক আছে ভাইয়া, কি বুঝছো তো বিষয়টা? তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে পড়াবেন প্লিজ। পাই চার্ট অবশ্যই পড়াবো আমি ভাই। শুনো, রাইটিং পুরোটা আমি বাদ দেবো না, কারণ রাইটিং হচ্ছে তোমাদের পাস করার জন্য একটা মাধ্যম, বুঝছো? তো এখন তোমরা 1 নম্বর কাজ লেখো, ভাত। ভাত খেয়ে আমরা হচ্ছে নামাজ, নামাজ পড়ে এখন আমরা পড়া। কোন কোন বিষয়গুলো এখন তুমি পড়বে সেটা ঠিক করো। আর আমি যদি গ্রাফের ক্লাস নিই, আমি তোমাদেরকে ঘোষণা করে দিব। তোমরা তো প্রত্যেক ভাইদের টেলিগ্রাম চ্যানেলে আছো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো, আমি সেখানে জানাই দিব। জানাই দিলে তোমরা সব প্রত্যেকে চলে আসবে, আমি গ্রাফ ক্লাসটা করাই দিব। ওকে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। বেশিক্ষণ ক্লাস নিলে বোরিং হয়ে যাবা। এই যে আজকে আমি মজা দিতে পারিনি, প্রচুর পরিমাণে চাপ নিয়ে পড়াচ্ছি, তো তুমি আমার ক্লাসে মজা পাচ্ছ না, ঠিক আছে? এরকম না বিষয়টা? তো সবাই একটু এখন এটা কাজ করো, ভাত খেয়ে ফেলো, নামাজ পড়ে ফেলো, পড়ে কি কি পড়বে সেটা ঠিক করো। আজকে ফ্লো চার্ট পরিপূর্ণভাবে শেষ করো, উইথ ক্লু উইদাউট ক্লু একটু দেখে নাও। আমি গ্রাফ নিলে আজকে জানাবো। ভাই আজকে যাচ্ছি, তোমাদের 21 তারিখের আগে ইংরেজিটা শেষ করে ফেলো। আর 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বাংলা,
তছনছ করে ফেলবো, একদম বাংলার উপর আমরা হামলা চালাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।